আমি যখন কাজ করেছি, এটা কি হচ্ছে আনপাবলিশ ক্যাটাগরি না, ফাংশনটা কোথায় যে আনপাবলিশ ক্যাটাগরি, এটা কি বেস বলে কন্ট্রোলার না, ফাংশন নেই, তারপরে কি আছে 4 নম্বর পজিশনে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ফাংশনের প্যারামিটার। আচ্ছা, আমরা ইমেজ আপলোডের কাজটা শিখছিলাম, ওটা আমরা মাঝপথে রেখে গিয়েছিলাম গতকাল, ওটা আমি কমপ্লিট করব, ঠিক আছে? আমরা অ্যাড ব্লগে তো অ্যাড করছিলাম, তাই না? তো অ্যাড ব্লগের ওখানে আমি দুইটা ব্রাউজ দিয়ে দেখিয়েছিলাম যে দুইটা ডাটা কিন্তু ফাইলের মধ্যে যায়। সো আমরা একের অধিক ডাটা ফর্মের মাধ্যমে একের অধিক ইমেজ বা ফাইল ফর্মের মাধ্যমে নিতে পারি, এবং এটা আমি দিতেও পারি। লাইক যখন ই কমার্সে যাবেন, ই কমার্সে যখন প্রোডাক্ট অ্যাড করবেন, একটা প্রোডাক্টের 2-4টে ইমেজ থাকতে পারে, ওই সময় গিয়ে একটু আপডেট ফিচারটা দেখানোর ইচ্ছে ছিল আমাদের, রাইট? এবং আমি ওখানেই দেখাবো, রাইট? সো আদারওয়াইজ ক্লাস এলোমেলো হওয়ার চান্স থাকবে। তো এখানে কি প্রাথমিকভাবে একটা ইমেজ বা একটা ফাইল, আমি ইমেজ বলবো না, ফাইল বলবো, ফাইলের টাইপটা কি জেপিজি, পিএনজি আর জিআইএফ, আমি 3টা জিনিস অ্যালাউ করেছিলাম, রাইট? ওইদিকে যাওয়ার চেষ্টা করব। সো আমি একটা ইমেজই আপলোড দিব আজকে ব্লগের জন্য, ব্লগের ওপর দিক দিয়ে বা সাইডে একটা ইমেজ দেখায়। তো অ্যাডমিনের মধ্যে অ্যাড ব্লগে ওই হ্যাঁ ভিডিও দেওয়া আছে। ব্লগ কোথায় না তো, ই কমার্সে মেলার তো কথাও না। আচ্ছা, আমরা তো একটা জিনিস বুঝতে পারছিলাম, তাই না? এবং এখানে আরো কি কি যেন ছিল ইমেজ আপলোডের জন্য, রাইট? এখানে সিলেক্ট এই সিএসএসটা বসিয়ে নিতে হবে। আমি যেটা দেখাচ্ছিলাম যে গতদিন যে কোনো একটা ইমেজ যখন আমি আপলোড প্রসেসের মধ্যে আছি, যে কোনো একটা ইমেজ আমি দিব, আরও ডাটাও দিতে হবে আমাকে। আমি যখন পোস্ট করব, লাস্ট ডেতে আমার যে ফাংশনটা ছিল, ফাংশনটা হচ্ছে কন্ট্রোলারের সুপার অ্যাডমিনে আমরা যাচ্ছিলাম কি সেভ ব্লগে। সেভ ব্লগে যখনই আমরা ইনপুটের টাইপ ইউজ করি ফাইলের ইনফরমেশনগুলো ফাইলস অ্যারের মধ্যে চলে আসে, আর বাকি সবগুলো কোথায় আসে? পোস্টের মধ্যে, তাই না? যেহেতু 2টা অ্যারেতে ডাটা পাস করছে, এই কারণে আমরা আমাদের যে ফর্মটা অ্যাড ব্লক ফর্মের মধ্যে একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করেছি, যার নাম কি ইএনসি টাইপ, যে ভ্যালু মাল্টিপার্ট আর ফর্ম ডাটা। যদি আমি এই অ্যাট্রিবিউটটা না লিখি, তাহলে কোনো ফাইল অ্যারে ডাটা রিসিভ করতে পারবে না। আমার এই ইমেজটা যাবে কোথায়? পোস্টের মধ্যে, শুধু ইমেজের নামটুকু, রাইট? তো আমি পিএসপির কোনো ফাংশনই ওই নাম ধরে কোনো ফাইলকে আপলোড করে নিতে পারবে না, রাইট? গতদিন দেখিয়েছি যে কোনো একটা ফাইলের মধ্যে কি কি আছে সেটা ফাইল স্যারের মধ্যে থেকে পাওয়া যায়। তো আমি যদি এটাকে সাবমিট বাটন প্রেস দেই,
বা পাবলিশ ব্লগ বলি, তো খেয়াল করেন আমি শুধু ফাইলস আর এটা প্রিন্ট করেছি। সো ফাইলের নামটা কি ছিল, ইনপুট বক্সটার নাম হচ্ছে ব্লগ ইমেজ, এর ভেতরে কি কি আছে, কোন নামের ফাইলটা আমি আপলোড করছি, ফাইলের টাইপটা কি, টেম্পোরারিলি কোথায় আছে, এরর আছে কিনা। এরর বলতে কি, যদি কোনো ফাইলের টাইপ না থাকে, ড্যামেজ হয় ফাইলটা, রাইট, কোনো সাইজ না থাকে, তার মানে ওইটা করাপ্টেড ফাইল, ইফেক্টেড ফাইল, তো তখন এররটা রিটার্ন করে। আমি কি বোঝাতে পেরেছি যে এরর 1 2 কখন আসবে, যখন করাপ্টেড ফাইল হবে বা আদার্স। সো এরর থাকলে কিন্তু আমরা যদি চেকিং দেই যে এরর যদি থাকে, তাহলে আমি ওই ফাইলকে আপলোড করব না। আমাদের যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরিগুলো সবগুলো চেক করে, যদি কোনো ফাইলে এরর থাকে, কোনো টাইপ না মিলে যায়, অথবা ফাইলের সাইজ যদি বড় হয়, আমাকে সে অটোমেটিক এরর দেবে যে ফাইলের সাইজ আমরা যে ডিজায়ার সাইজটা দিয়েছি তার চেয়ে বেশি, রাইট। তো এই যে ফাইলের ইনফরমেশনগুলো আমার জানা দরকার, বাট আমরা যে আপলোড লাইব্রেরিটা ইউজ করছি, আমরা তাকে একটা কনফিগারেশন পাঠাচ্ছি, তাই না? আমি একটা অ্যারে তৈরি করেছি কনফিগ নামে, পাথটা বলে দিচ্ছি কোথায় আপলোড করতে হবে, দ্বিতীয়ত বলে দিচ্ছি কি কি টাইপ আমি এখান থেকে অ্যালাউ করব। এখন ঘটনা হচ্ছে আমরা তো এখানে একটা ফাইল আপলোড করা শিখছি এবং এখানে ইমেজ ফাইল আপলোড হচ্ছে। আপনারা যখন কোনো প্রজেক্ট করবেন, ওখানে তো শুধু ইমেজ ফাইল আপলোড করলেই হবে না, অনেক সময় অনেক ভিডিও ফাইল আপলোড করতে হতে পারে, অডিও ফাইল আপলোড করতে হতে পারে, অথবা ডক, পিডিএফ বা পাওয়ার পয়েন্ট ফাইল আপলোড করতে হতে পারে, বা যে কোনো এক্সটেনশনের ফাইলই যদি আপনি আপলোড করতে চান, আমাদের এই আপলোড লাইব্রেরি সাপোর্ট দেবে, রাইট। আপলোড লাইব্রেরি ফাইল আপলোড করার সিস্টেম দেবে, শুধু এখানে অ্যালাউড টাইপগুলো বলে দিতে হবে। আমি যদি নতুন একটা টাইপ অ্যাড করতে চাই, একটা হরাইজন্টাল বার, না না তখন তো আর ওইটা থাকবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম উইথ বা হাইট, সাইজটা থাকবে। সাইজ আপনি কি, এটা কিলোবাইট, সাইজ থাকবে, বাট হাইট উইথ থাকবে না। ভিডিও অডিওর ক্ষেত্রে, পিডিএফ এর ক্ষেত্রেও হ্যাঁ হাইট উইথ থাকবে না। লাইক আপনি তো সব সময় কি, আপনি লাইক একটা ব্লগ আপলোড করছেন, তখন কি পিডিএফ দেবেন? স্পেসিফিক টাইপের ফাইল আপলোডের ক্ষেত্রে আমার কনফিগারেশনটা স্পেসিফিক হবে। যখন ইমেজ বলছি, আপলোড পাথ দিতে হবে, অ্যালাউড টাইপ দিতে হবে, ম্যাক্সিমাম সাইজ, উইথ আর হাইট আপনি দেবেন, রাইট। বাট যখন কোনো একটা ভিডিও আপলোড করছেন, তার উইথ হাইট দেওয়ার তো দরকার নেই, আছে, বাট ওপরে তিনটা তো দরকার আছেই, অ্যালাউড টাইপ, ম্যাক্সিমাম সাইজ, আর হচ্ছে কোথায় আপনি আপলোড দেবেন। যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেই অ্যাট্রিবিউটগুলো আপনাকে ইউজ করতে হবে, তাহলে এরর দেখাবে, ফাইল আপলোড করতে পারবে না এবং এরর দেখাবে না। আপনি যদি একটি ক্রিয়েট করতে চান, ক্রিয়েট করার জন্য ফাংশনালিটি আছে, বাট এই কোডটুকু দিয়ে ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ করে তো, আমি তো ডেস্কটপ থেকেই তো করছি। এটা তো ডেস্কটপ থেকে আপলোড করে কোথাও না রাখলে আমি দেখাবো কি করে সিস্টেম থেকে? রাখি নাই তো, রাখবো, রাখি নাই, আমরা ডেস্কটপ থেকে আপলোড করে ব্লগ ইমেজ ফোল্ডারে রেখে দিব, তখন দেখাবো, তাই না? এখনো কিন্তু রাখি নাই, রাখার চেষ্টা করছি। যাই হোক, এটা এই বিষয়টা কিন্তু আমি আর পরের বার বলবো না, রাইট, যে আমরা আদার্স ফাইলগুলো কিভাবে আপলোড করব। অনেকেই বলবে যে এটা কিভাবে করব, ওটা একেই সেরে নিচ্ছি, এখান থেকে সেরে নিচ্ছি। যে আদার্স ফাইলের যখন আপনি আপলোড করতে যাবেন, লাইক আপনি MP3 আপলোড দেবেন, আপনি কি MP4 আপলোড দেবেন, হ্যাঁ এটা ভিডিও তো, তাই না? আপনি যখন আরেকটা জিনিস লাইক আপনি OCG আপলোড দেবেন, রাইট, আপনি দিতেই পারেন, যত এক্সটেনশন আছে আপনি আপলোড দিচ্ছেন। তো এই যে আপনি আপলোড দিতে যাচ্ছেন, আমার লাইব্রেরি সব কিছু সাপোর্ট করে, বাট ফ্রেমওয়ার্ক সাপোর্ট করে কিনা, ফ্রেমওয়ার্ক সাপোর্ট করে কিনা সেটা আমাকে একবার দেখে আসতে হবে। আর যদি ফ্রেমওয়ার্কের ডিফল্ট সেটআপে না থাকে, সেটা আমাকে অ্যাড করে আসতে হবে। এটা কোন জায়গাটা, যে আমি যদি ডিফারেন্ট টাইপের ফাইল আপলোড দিতে চাই, যে লাইক MP4 অথবা OCG অথবা WebM, রাইট, অথবা API, যে ফাইল এক্সটেনশনগুলো আছে আমি যদি আপলোড দিতে চাই, লাইক জি ফাইল আপলোড দিব, অথবা ডক ফাইল, ডকএক্স ফাইল, অথবা PDF ফাইল বা PPT ফাইল, এগুলো অ্যালাউ করছে কিনা লিস্ট একটা জায়গাতে আছে, সেটা আমরা দেখতে পারি, চাইলে আপডেটও করতে পারি। ওকে, সো ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছি।
আমাদের প্রজেক্টে কনফিগের মধ্যে মাইন্ডস বলে একটা জায়গা আছে, একটা ফাইল, রাইট? এটা একটা কনফিগারেশনাল ফাইল। মাইন্ডসটাতে যাব, এই যে লিস্টটা দেখছেন এইচকিউএস অ্যারেটা, লেফট সাইডের যা দেখা যাচ্ছে সকল এক্সটেনশন অ্যালাউড, ঠিক আছে? এগুলো সবই অ্যালাউড এক্সটেনশন যেগুলো এই কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক সাপোর্ট করে। সো অডিওর মধ্যে এমআইডি, এমআইডিআই, এমপিজিএ, এমপি2, এমপি3, এআইএফ, এআইএফএফ, এআইএফসি, আরএএম এগুলো সবই সাপোর্ট করে। তো আমি যদি নতুন কিছু, যে ইমেজের মধ্যে কোনগুলো সাপোর্ট করে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আমি কিভাবে বুঝতে পারছি যে কোনটা ইমেজ? ফাইলের টাইপ দেখে আমি বুঝতে পারছি, হ্যাঁ, কোন কোন টাইপের ফাইল এখানে অ্যালাউ করছেন। ভিডিওর মধ্যে একটু খেয়াল করেন, ভিডিওর মধ্যে কি অ্যালাউ করছে। ভিডিওর মধ্যে কিন্তু MP4টা নেই, তো আমি MP4 অথবা OGG চাইলে অ্যাড করে দিতে পারি। তো আমি যদি নতুন একটা জিনিস অ্যাড করতে চাই, যদি ভিডিও টাইপের হয়, আমি চেষ্টা করব কি সবার শেষে ভিডিও যে লিস্টে আছে সেই লিস্টটা সবার শেষে এসে নতুন একটা টাইপ অ্যাড করব। তারা যেভাবে অ্যাড করেছে, হ্যাঁ, ওই সেমিকলন ধরে এন্টার প্রেস করে এটা অ্যাড করব, এবং আমি ফাইলের টাইপটা বলছি MP4, সরি PM4 হয়েছে, MP4। এখন MP4 ফাইলের টাইপটা কি? ভিডিও এক্স এমএস ভিডিও নাকি অন্য কিছু? MP4 ফাইলের টাইপ হচ্ছে ভিডিও স্ল্যাশ MP4। কনফার্মেশনের জন্য আপনাকে গুগলে যে কনফার্ম হয়ে আসতে হবে যে ওই ফাইলের টাইপ আমি যেটা লিখলাম সেটা ঠিক আছে কিনা, বা আপনি লেখার আগেই অবশ্যই সেটা গুগল থেকে দেখে আসবেন যে MP4 ফাইল টাইপস যদি লিখেন বলে দেবে যে ফাইলের টাইপটা কি। ইন্টারনেট নেই কেন? আমি তো প্রথমে এসে একটু পেলাম, আপনারা এসে বসলেন তারপরে তার পাই না, হতে পারে। আচ্ছা, MP4 ফাইল টাইপ, দেখেন MP4 ফাইলের টাইপ যদি আমি জানতে চাই, উইকিপিডিয়াতে থাকে, উইকিতেও পাওয়া যায়। কই গেল? তাহলে উইকিতেও পাওয়া যায়, উইকিতেও পাওয়া যায়। আপনি দেখে আসবেন এবং সে অনুযায়ী বসিয়ে দেবেন ফাইলের টাইপটা আর কি, MP4 ফাইলের কি টাইপ। এই যে মাইন্ড টাইপে আপনি এভাবে লিখবেন ভিডিও স্ল্যাশ MP4V-ES, আর MP4 অডিওর জন্য অডিও স্ল্যাশ MP4, ঠিক আছে? আমাকে এই অংশটুকু দিতে হবে। ভিডিওর জন্য যখন ভিডিও পার্টটা, আর অডিওর জন্য অডিও পার্টটা। আমি যদি MP4 অডিও আকারে নিতে চাই, V-ES না 4 এর সাথে ES, সো ওই টাইপটা আপনাকে চেক করে নিতে হবে, ওকে? যে নতুন কোনো টাইপ যদি আপনি মাইমসের মধ্যে অ্যাড করতে চান। আদারওয়াইজ লাইব্রেরিতে কোনো প্রবলেম নেই, আপনার ইমেজ আর আপলোড বা ফাইলটা আপনার আপলোড হচ্ছে না, লাইব্রেরি সেটা করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো যদি ডিফারেন্ট এক্সটেনশনে অ্যালাউড করতে হয়, আমাকে কি করতে হবে? রাইট করে আসতে হবে মাইন্ডসের মধ্যে গিয়ে, ওকে? তো আমরা এখন যে ধরনের ফাইল নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে ইমেজ টাইপের, এবং 3টা এক্সটেনশন এখানে অ্যালাউড করছি। আমরা যে ফাইলটা এখানে দিয়েছি সেই ফাইলটা নামটা ব্লগ ইমেজ, এখানে এই যে নামটা এটা কার? ওই ফোল্ডারের না, ব্লগ আন্ডারস্কোর ইমেজ, এটা হচ্ছে ফাইল অ্যারের ইন্ডেক্সটার নাম। এই যে ফাইল অ্যারেটা আমরা যেটা পাস করলাম, ফাইল অ্যারে এই ইন্ডেক্সটার নাম, রাইট? সে জানে যে ফাইলের ইনফরমেশনগুলো কোথায় আছে, ফাইলস অ্যারের মধ্যে আছে। ফ্রেমওয়ার্কের আপলোড লাইব্রেরি জানেই যে এটা কোথায় আছে, ফাইল অ্যারের ব্লগ আন্ডারস্কোর ইমেজ ইন্ডেক্সের মধ্যে বাকি ইনফরমেশনগুলো আছে। তার শুধু জানা দরকার কতটুকু? এই ইন্ডেক্সটার
নাম, কারণ ওখানে আপলোড লাইব্রেরিতে ডাটাটা রিসিভ করবে ফাইল অ্যারের ইন্ডেক্স ধরে ধরেই, বোঝা যাচ্ছে? শুধু তার ইন্ডেক্সের নাম আমাকে জানতে হবে। তো এখানে এসে মেইনলি যে ফাংশনটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের এই ডু আপলোড ফাংশনটা। বাট ডু আপলোড ফাংশন কার? মেম্বার অফ আপলোড লাইব্রেরি, রাইট? সো এখানে এসে প্রথমে যে কনফিগারেশনটা আমরা দিলাম, আপলোড লাইব্রেরিতে লোড করে দিচ্ছি, দেন ইফে এসে একটা কাজ, এলসের মধ্যে আরেকটা কাজ। সো এই কোডটা আমি একটু এডিট করব আর ইজি করে দেবো আপনাদের জন্য। না, নাই করলে হবে না। ইমেজের হ্যাঁ করবে তো। আমি তো এখানে 100 কিলোবাইট অ্যালাউ করেছি। আমি অ্যালাউ করেছি কত? 100 কিলোবাইট, ম্যাক্সিমাম 100 কিলোবাইট। এর চেয়ে বেশি দিলে আমি আপলোড করব না, এরর দেখাবে। ঠিক আছে? আচ্ছা, এই লাইব্রেরি কিন্তু আমাকে মেসেজগুলো দেবে এবং মেসেজগুলো সুন্দর সুন্দর আছে। তো আমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, ফাইল ডাটা। এটা রিসাইজ ফাংশন দেওয়া আছে, যে ফাইলটাকে রিসাইজ করা। এখন একটা কাজ করি আমরা। আচ্ছা দেখেন, আমি যখন লাইব্রেরিটা লোড করে নিচ্ছি, প্রথমে আমি আপলোড লাইব্রেরি ডু আপলোড ফাংশনটা কল করছি। এটা আমার মেইন ফাংশন। ডু আপলোডটা মেইন ফাংশন, যার মধ্যে ফাইলস অ্যারের ইন্ডেক্সের নামটা পাঠিয়ে দিচ্ছি। এতটুকুই যথেষ্ট ডু আপলোডের জন্য। সে ফাইল অ্যারের মধ্যে থেকে ফাইলটা নিয়ে আপলোড করার চেষ্টা করবে উপরের কনফিগারেশন অনুযায়ী। যদি সে ফেল করে, ফাংশনটা যদি ফাইল আপলোড করতে ফেল করে, লাইব্রেরির মধ্যে মেসেজ সে সেট করে দেবে, এরর মেসেজ, এবং এই ডু আপলোড ফাংশনটা রিটার্ন করবে কি? ফলস। এই যদি ফলস রিটার্ন করে, নট বসানো আছে সামনে, কি হবে? ট্রু হবে। তখন আমি আপলোড লাইব্রেরি ডিসপ্লে এরর ফাংশনটা কল করে দিচ্ছি। তাহলে কি কারণে সে আপলোড করতে পারলো না সেটা পাঠিয়ে দেবে কার কাছে? এররের কাছে। সো আমি এটা অ্যারে আকারে না নিয়ে আমি ডিরেক্ট একটা ভেরিয়েবল আকারে নেব। এটা অ্যারের দরকারই নেই, এটা একটা ভেরিয়েবল। আচ্ছা, সেকেন্ড যেটা, যদি ডু আপলোড ফাইল আপলোড করতে পারে, সকল ফাইল আপলোড করতে পেরেছে, মানে সকল বলতে ওই ফাইলটা সে আপলোড করতে পেরেছে, তখন এই ফাংশনটা রিটার্ন করবে কি? ট্রু। সামনে নট আছে, কি হবে? ফলস। কোথায় চলে আসবে? এলসে। আমি যদি ডাটা ফাংশনটা কল করি, এটা হচ্ছে আপলোড লাইব্রেরির মেইন ফাংশন। ফাইল আপলোড করার পর যে কি ফাইল আপলোড করলো, কোথায় রাখা হয়েছে, কি তার সাইজ, এটা ইমেজ কিনা, বা তার সাইজ কত, তার উইথ কত, তার হাইট কত, টোটাল ইনফরমেশন ডাটা ফাংশন আমাকে রিটার্ন করে দেবে। যে আপনি যা আপলোড করলেন এখন দেখেন তার চালচিত্র আর কি। এরপরে আপনি আপনার ডিসিশন নেবেন যে আপনি কতটুকু ডেটাবেজে রাখবেন, নাকি এর ওপর বেস করে আর কোনো ডিসিশন আপনি নেবেন কিনা, সব কিছু অ্যারে আকারে, একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে আকারে রিটার্ন করবে। সো ডাটা অ্যারেটা, ডাটা ফাংশনটা, সো আমি এটা একটা অ্যারের মধ্যে, এফ ডাটা অ্যারের মধ্যে রেখে দিচ্ছি। একটু খেয়াল করে দেখি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। যদি ফাইল আপলোড না হয়, যদি ফাইল আপলোড না হয় তাহলে এররটা দেখাবে। আর যদি ফাইলটা আপলোড হয় তাহলে অ্যারেটা দেখাবে। ঠিক আছে? তো এবার একটু চেক করি। আমি এমন একটা ফাইল দিব যেটা, যে টাইপটা অ্যালাউড না, এই পিডিএফ দিয়েছি, হ্যাঁ, পিডিএফ দিয়ে আপলোড করার চেষ্টা করছি।
আমাকে বলছে the file type you are attempting to upload is not allowed, রাইট? এই ফাইলটা অ্যালাউড ফাইল না। সো আমাকে এটা এখন দেখিয়েছে কিন্তু এরর, যেটা ইকো করে রেখেছি। আচ্ছা, এবার যদি আমি একটা ফাইল দেই যেটা ইমেজ ফাইল, না ওটা অনেক আমি একটা ছোট ইমেজ চাচ্ছি, মানে বড় ইমেজ চাচ্ছি। বড় টাইপের ইমেজ হলে সাইজ এক্সিড করলে ওটা কিন্তু সাইজ এক্সিড এরর দেবে। আমি যদি ওইটাই চাই তাহলে তো ওটা আপলোডই হয়ে যাবে, তাই না? দেখেন এই ফাইলটা যখন আমি দিব, হয়তো এর সাইজটা ততটা বেশি না, ফাইল আপলোড হয়ে গেছে, কারণ এটা কিন্তু একটা অ্যারে প্রিন্ট হয়েছে। খেয়াল করেছেন? সে বলছে যে এই ফাইলটা আপলোড হয়েছে, ফাইলের টাইপ একটা ইমেজ, ফাইলের পাথ কোথায় আছে সেখানে থেকে বলে দিচ্ছে, ফুল পাথ বলে দিচ্ছে, রো নেম দ্যাট মিনস ফাইলের নামটা বলে দিচ্ছে এক্সটেনশন ছাড়া, অরিজিনাল নেম বলছে, ক্লায়েন্ট নেম বলছে, ফাইলের এক্সটেনশন বলছে, ফাইলের সাইজ বলে দিচ্ছে, তাই না? সব কিছু সে কিন্তু আমাকে বলে দিচ্ছে, যেটা ফাইল ইমেজ কিনা, ফাইলের উইথ হাইট কত ততটুকু সে বলে দিচ্ছে। তো সব ইনফরমেশন এখন আমার কাছে আছে। ফাইলটা কিন্তু আপলোড হয়েছে, এখন আমি কতটুকু ডেটাবেজে রাখবো আমার ডিসিশন, যে আমি কতটুকু ডেটাবেজে রাখবো। একটু দেখি যে আমাদের যে সিস্টেম ফাইল, যেখানে ফাইলটা আসার কথা ওখানে আসলো কিনা। আইএমজি মধ্যে রেখেছিলাম না, এই যে ফাইলটা চলে আসে, বোঝা যাচ্ছে? তো এখন আমি জানি তো মানে কোন ব্লগের জন্য আমি এটাকে আপলোড করছি, ওই পাথটা নিয়ে ডাটাবেসে রেখে দিব, রাইট? এখন পাথটা বলতে কতটুকু, আমি বেস ইউআরএল সহ রাখবো নাকি বেস ইউআরএল ছাড়া আমি ডেটাবেসে রাখবো? আমি ডেটাবেসে রাখবো ঠিক এই অংশটুকু, যেটা আমাদের জন্য ওয়াইজ হবে, যে আমি ডেটাবেসে রাখবো পাথটা, সরি এই পাথ সহ ইমেজের নামটা, ফুল পাথটা, বাট এই অংশটুকু রাখবো না, এই বেস অ্যাড্রেসটা আমি রাখবো না। যদি আমি ফাইলটা, মনে করেন আমি একটা প্রজেক্ট বানাচ্ছি, একটা ব্লগ সাইটই তৈরি করলাম, অনেক ব্লগ আমি পোস্ট দিলাম লোকালে, লাইভে যখন দিব, যদি আমি বেস ইউআরএল সহ ডেটাবেসে রাখি, ডেটাবেসে কি লোকাল হোস্ট সহ বসে গেছে না, বাট লাইভে গেলে বেস ইউআরএল কি হবে, চেঞ্জ হয়ে যাবে না? বোঝা যাচ্ছে? তাহলে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। সো ডেটাবেসে আমি রাখবো শুধু ফাইলের পাথ, মানে আপলোড পাথ এবং ফাইলের নামটা। বুঝতে পারছি? আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস আছে, যে আমি যদি সিমিলার ইমেজ বা সেম নামের ইমেজ, লাইক এই ইমেজটাকে আমি আবারও আপলোড করছি, অন্য কেউ আপলোড করেছে একই নামে, তখন কি হবে, তাই না? ওভাররাইট হবে নাকি অন্য কোনো কিছু হবে, সেটা যদি একটু দেখি। যে ওই একই ইমেজ যদি আমি আপলোড করার চেষ্টা করি, তাহলে এই লাইব্রেরি আমাকে কি করে দেবে? আমি না, অন্য কেউ, অন্য একটা ব্লগের জন্য সে আপলোড করছে সেম নাম দিয়ে, ইমেজ হয়তো ডিফারেন্ট হতে পারে বাট নামটা সেম। তো সেই ক্ষেত্রে ফাইলটা নামের সঙ্গে দেখেন অটোমেটিক সে সঙ্গে 1 অ্যাড করে দিয়েছে, তাই না? এবং ওই নামটাই সে কিন্তু ওভাররাইট করে নাই, ফাইলটাকে কি ওভাররাইট করেছে? ওভাররাইট করে নাই। সো নতুন একটা নাম দিয়েছে এবং ওই নামটাই কিন্তু তার রোতে ঢুকে যাবে। সো এখানে একটা টাস্ক আজকে আমি দিব, সেটা কিভাবে আনলিঙ্ক করা যায়। যে লাইক আমি যদি কোনো একটা ব্লগ ডিলিট করে দেই, সঙ্গে সঙ্গে ওই ব্লগের রিলেটেড ইমেজটা ফোল্ডার থেকে রিমুভ হয়ে যাবে। আমি বলেই দিচ্ছি ফাংশনের নাম আনলিঙ্ক, কিভাবে ইউজ করবেন এটা আপনাদের ব্যাপার। আনলিঙ্ক কোথায় আছে, কিভাবে আছে একটু খুঁজে বের করুন। হ্যাঁ, ফোল্ডারে আছে, আমি ডেটাবেসে এখন নিব, রাইট? আচ্ছা, ডেটাবেসে আমরা এখন ফাইলের ইনফরমেশনটা নেয়ার চেষ্টা করব। এখান থেকে তো এরর হবে, না আমরা তো কোড করছি, কোড করে দেখাচ্ছি, আমাদের এখান থেকে ডিরেক্ট ডেটাবেসে চলে যাবে। আরে কেন দেখাবো আমরা, তাই না? আচ্ছা, প্রথমে এখান থেকে কি হবে, যদি এরর আসে, এররটা নিয়ে যেতে হবে কোথায়? এক্সেপশন দিয়ে ওই ফর্মে ফেরত যেতে হবে এবং ফাইলের ডাটা সেভ করা যাবে না, রাইট? ফাইলের ডাটাটা সেভ না করে আমরা চলে যাব কোথায়? ব্যাক করে ওই পেজে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা,
আর এখানে এসে কি করতে হবে, এখানে এসে ডেটাটা ডেটাবেজে সেভ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমাদের যে ডাটা অ্যারেটা আছে, আমাদের ব্লগ ইমেজ, ইন্ডেক্সটার নাম কি ব্লগ ইমেজ না? আচ্ছা, তো আমরা এখানে কি দিব, কিভাবে ইমেজের পাথটা দিব? এখানে দিব আমি আপলোড পাথ, স্ল্যাশ দেওয়া আছে না লাস্টে? হ্যাঁ, স্ল্যাশ দেওয়া আছে। আর এই ইন্ডেক্সটার নাম কি? ফাইলের নামটা নিব শুধু, ফাইল নেম, তাই না? তো এফ ডাটার ফাইলের নামটা আমি এখানে বসিয়ে দেব, $f ডাটা ফাইল আন্ডারস্কোর, তাহলে কি ইমেজটা চলে যাবে, বোঝা যাচ্ছে? তো ডাটার মধ্যে যখন ব্লগ ইমেজ আসে, এই ডাটার মধ্যে কি এখন সবই আছে, ডেটাবেজেও তো আমরা ব্লগ ইমেজ ফিল্ডটা অ্যাড করেছি। তো কোন পাথটুকু যাবে, আপলোড পাথের সাথে কনক্যাট হয়ে যাবে ফাইলের নামটা, যেটা ডেটাবেজে থাকবে, কোনো একটা ব্লগের ইমেজ, রাইট? আচ্ছা, আর ইমেজটা আপলোড হচ্ছে কোথায়? ফাইল সিস্টেমে। এখানে একটা ছোট্ট কাজ করতে হবে আমাদের, যখন এরর আসবে, এরর আসলে আমাকে সেশনে এই এররটা রেখে এক্সেপশন দিয়ে চলে যেতে হবে ওই পেজে এবং এরর মেসেজটা ডিসপ্লে করাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আগে আমরা একটা ব্লগ লিখি এবং ওই ব্লগের একটা ইমেজ দেওয়ার চেষ্টা করি। স্যার, এই লাইব্রেরি যে এররগুলো দেয়, এগুলোর মধ্যে তো কোনো চেঞ্জ করার অপশন নাই, যেমন এররটা যেটা দিল যে ফাইল, আপনি লাইব্রেরির মধ্যে গিয়ে এডিট করে আসবেন, ওইটার মধ্যে যে একটা বাটন দিতে চাই, ওটা পসিবল? কিরকম? যেমন আমরা যে এররটা দেখা যায় না ফার্স্টে, এররটার পেজের মধ্যে কিছু একটা করা সম্ভব বা ডিজাইনিং, এটা তো আপনি ক্লায়েন্টে এসে করবেন, ওটা তো আপনি জাস্ট একটা ভেরিয়েবলে রেখে যখন আপনি পেজের ভিতরে ডিসপ্লে করবেন তখন ওর সঙ্গে আপনি যা ইচ্ছে তাই তো অ্যাড করতে পারেন। দেখেন কনফিউজ, যে মেসেজটা কিন্তু ওখানে বসবে না, এই মেসেজটা একটা ভেরিয়েবল, এররটা একটা ভেরিয়েবল, তাই না? এরর তো একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু যেটা আমি ইকো করিয়েছি, এটা যদি আমি এটা পাস করে দেই কোনো একটা ভিউয়ের পেজে, এবং যে ডিভের মধ্যে আমি বসাবো বা ডিভ বা স্প্যান, ওখানে আপনি সিএসএস লিখে তো আপনার মতো করে ডিসপ্লে করাবেন। ইমেজ আপলোড এটা পুরোটাকে আলাদা করে কোনো ফাংশনে রাখা যায় না, কারণ বিশাল বড় একটা কোড, তাহলে বেটার যদি না আমি আছে, বাট এটা এত বড় ফাংশন না যে আমি স্প্লিট করব। হ্যাঁ, আমি বলি যে কোনো কোনো ফাংশন কখনো কখনো দেখবেন আপনাদের কাজ করতে গিয়ে 300-400 লাইনের ফাংশন হচ্ছে। হ্যাঁ, আমি বলি আস্তে আস্তে একটু ম্যাচুরিটির দিকে নেওয়া, যে আমি এটাকে আলাদা করলে যেটা হবে, আলাদা করা যাবে, যে এই অংশটুকু আপনি আলাদা একটা ফাংশনের মাধ্যমে করে নিয়ে আসলেন, করতে পারেন, ঠিক আছে, আলাদা একটা ফাংশনের মধ্যে আমি করতে পারেন। বাট আমার টার্গেট হচ্ছে, আমি প্রথম দিন থেকেই বলছি, আমি কিন্তু ক্লাস করাচ্ছি সবাইকে নিয়ে, সামনে কয়েকজনকে নিয়ে না, রাইট? যে কতটুকু সবাই বুঝতে পারবে সেটা কিন্তু আমি খুব ভালো মতোই জানি। যে আমি যখন এই বিষয়টা আলোচনা করলাম, কতজন বুঝতে পেরেছে এবং কাজ দিলে কতজন পারবে আমি এখন বলে দিতে পারবো। বাট আমি যদি আরেকটু ডিফারেন্ট ভাবে দেখাই, সংখ্যা আরো কমে আসবে, আরেকটু ডিফারেন্ট স্টাইলে গেলে সংখ্যা আরো একটু কমে আসবে, আস্তে আস্তে যাব। এটা আমি যাব কোড রিউজিং এর জন্য, আমি যখন আরো মুভ করব ওদিকে আমি আসবো, কারণ না দেখালে আলটিমেটলি কি কিছুটা তো ল্যাকিংস থাকবেই, তাই না? যখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবে, আর একটু ম্যাচুরিটি আসুক, আমি দেখবেন যেন অটোমেটিকই ওই কাজগুলো করছি, যে স্প্লিট করে ফেলছি ফাংশনগুলোকে, কোড রিউজের দিকে বেশি নজর দিচ্ছি, এবং ইনফ্যাক্ট আমি কোডগুলো ফাংশনগুলোকে মোর ডাইনামিক করে দেওয়ার চেষ্টা করছি। একই ফাংশন বারবার ইউজ করছি ভেরিয়েবল ইউজ করে। আমি তো প্রতিবার এখন নতুন নতুন ফাংশন লিখছি না, সিলেকশনের জন্য লিখছি, তো দুদিন পরে দেখবেন ওই ফাংশনটা, একই ফাংশন আমি ডাটা ইনসার্টের জন্য একটা ফাংশন ইউজ করছি, ডাটা সিলেকশনের জন্য একটা ফাংশন ইউজ করছি। বাট এখন লিখলে তো সেটা পারবেন না সবাই, বুঝা যাচ্ছে? যাই হোক,
তো এখন এরর দেওয়ার কাজটা কিন্তু আপনাদের দিয়ে করাবো, আপনারা সুন্দর করে ডিজাইন করাতে পারেন। যাই হোক, তো এখন আমার ডেটার মধ্যে ইনফরমেশনটা আছে, সুন্দর ব্লগ এবং ব্লগের ইমেজ। আপনারা বলবেন আমি একটা ব্লগ অ্যাড করব উইথ ইমেজ, কিভাবে করব? তাহলে ব্লগ একটা অ্যাড করব উইথ ইমেজ, আমি কোথাও থেকে এর ইমেজটা নিয়ে নেই, সেই অনুযায়ী করার চেষ্টা করি। পচা ধচাই খবর দিয়ে ভর্তি করে এখন বাকি খবর মিসাইল, তাই না? এই তো মিসাইল, এইটা দেখছেন না অবস্থা? মাথাটা ঠিক আছে এদের? একটা হচ্ছে টাইটেল আর ছবি দিয়েছে আরেকটা। এরকম আছে না, কোনো রিলেশন নেই কিন্তু এর সাথে, এটা ডিফারেন্ট একটা ইমেজ। পুরুষের কাছে নারীরা শিখতে পারে, আমি আরো নিব, এটা সবচেয়ে বড়। হ্যাঁ, এর সাথে আসল জিনিস আপনারা টের পাবেন 6 মাস পরে। এর সাথে কালকের পর দিনই টের পাবেন, দেখবেন 6 মাস লাগবে না, কালকের পরে টের পাবেন। এর সাথে যদি কালকে খালাস না দিছে তাহলে আরেক পোল্ট্রি দেখবেন। কালকে তোর একটা ডেট আছে না, কালকের জন্য কিন্তু টানা পড়ন করছে। ওর পোল্ট্রি কি এসা কান্নাকাটি করে আবার পাশে দেওয়ার মানে কত পলিটিক্স যে হয়েছে এর সাথে কাছ থেকে, কিন্তু ওর পার্টির সকল মানে নিয়ে নিয়ে আসে এর সাথে। হ্যাঁ, না দেই নাই, আছে। আচ্ছা আচ্ছা, ব্লগ ক্যাটাগরি, হ্যাঁ এটা মাল্টিপল ছিল, এখন মাল্টিপল করে আমি কিভাবে নিয়ে যাব? অ্যারে আকারে নিয়ে যাবেন, তখন আপনাকে অ্যাকচুয়ালি আরো একটা প্যারালাল টেবিল কনসেপ্টে যেতে হবে, কনফিগারেশনটা আরেকটু চেঞ্জ করে ফেলতে হবে, কারণ একটা টেবিল দিয়ে হবে না। আপনি ক্যাটাগরি কনফিগারেশন যেটা ধরছেন ওটা একটা টেবিল দিয়ে হবে না, তখন ক্যাটাগরির জন্য আলাদা টেবিল অ্যাড করতে হবে। যেহেতু ব্লগে যে আটকে গেছে, প্রথম আলো কিন্তু এরকম ভাবে আন্তর্জাতিক, তারপর হচ্ছে এশিয়া, ওটা কিন্তু নিউজ পেপার, নট এ ব্লগ। হতে পারে না, লাইক এটা ই-কমার্স মানে আইটি একটা ব্লগ করতেছেন আপনি, এটা আবার পিএসপি কেও কভার করে, আবার মাইস্কিল আপনি কেও এটা কভার করতেই পারেন, যে লাইক আপনি যদি এখান থেকে নেন কোনো একটা ক্যাটাগরি নিলেন, মাল্টিপল সিলেকশন দিলেন, আপনি কিন্তু পারবেন। যদি ক্যাটাগরি মাল্টিপল হয়, আমার ডেটাবেসে ডাটা সেভ হবে দুইটা রোতে ইনসার্ট হবে। এটা এখনো পসিবল, আমার যে ডেটাবেস কনফিগারেশন আছে সেটাও পসিবল, যে আমাকে চেক করতে হবে যে এই ফিল্ডের ভ্যালু কয়টা, একটা না দুইটা। আগে সিলেক্ট করেন, থেকে দুইটা করা যায়। হ্যাঁ করা যায়। আচ্ছা, ওই ফিল্ডের ভ্যালু কিভাবে যাচ্ছে সেটা আমাকে আগে দেখতে হবে, এই দুইটা ভ্যালু আমি রিসিভ করবো কিভাবে, তার উপরে ডিসিশন নেওয়া যাবে। আমি দেখছি কি করা যায়। ব্লগের শর্ট ডেসক্রিপশন, একটা মাউস দেন, আর কপি হচ্ছে না। এই সাথে খুবই আসল জিনিস, ওকে পলিটিক্স করতে দেয় নাই, ওর সাথে ব্যস্ত থাকতে হবে। যাই হোক, এর তো কোনো ইমেজই নাই, কি উপরে তো ইমেজ দেখে আসলাম, পরে আবার ইমেজটা কই গেল? এর সাথে ইমেজ কিন্তু খুবই ছোট্ট একটা ইমেজ, খুবই ছোট ইমেজ হবে এটা কিন্তু। জাপা, তাই না?
জাতীয় পার্টি তো যাই হোক আমি ওই ইমেজটাও আপলোড করার চেষ্টা করব এখন ইমেজ আপলোড দিচ্ছি গেল অথর নেম অথর ইমেল পাবলিশড এখন আরেকজনের ইয়ে হচ্ছে যে আমরা ক্যাটাগরি আইডি তাই না ওটা তো দুইটা সিলেকশন এসেছে রাইট ক্যাটাগরি আইডিতে দুইটা সিলেকশন এসেছে আমি দেখবো যে এই ফিল্ডের মধ্যে ভ্যালুটা কিভাবে এসেছে তার উপর বেস করে ডিসিশন নেওয়া যাবে ভ্যালু নেই ক্যাটাগরি আইডি যায় নাই তাহলে এখানে আমার অ্যাড ফর্মে কি আছে ক্যাটাগরি আইডিটা সিলেকশনের জন্য নেম হচ্ছে এই সিটা ক্যাপিটাল এখানে সি স্মল ভ্যালু তো যাওয়ার কথা না তাই না ভ্যালু কিন্তু যাওয়ার কথা না বাট এর আগে কিভাবে গিয়েছে ব্লক কিভাবে অ্যাড হলো তাহলে আচ্ছা আমি এটাই একটু চেক করে নিই ব্লক ক্যাটাগরি আমি যদি সফটওয়্যার দেই আমি যদি বিনোদন দেই এবং আমি যদি সাবমিট করি একটা আসে লাস্টেরটা আসে এটা ড্রপ ডাউন লিস্ট পাবে না কম্বো দিতে হবে ঠিক আছে মাল্টি সিলেক্টেড কম্বো দিতে হবে এটা হবে না একটাই সিলেক্ট হবে আচ্ছা তোমার লাস্টেরটা পাচ্ছে আর কি যাই হোক আমরা তাহলে আবার কষ্ট করে নেই টেক্সট এরিয়া তো আসবে না এটা বন্ধ করে দিচ্ছি আমার ডাটাগুলো আছে সব লগ সেভ হয়ে এসেছে এখানে আসে ইমেজটাও এখানে আসছে তাই না এখন আমরা একটু ডেটাবেসে গিয়ে দেখে আসি যে আমাদের যে ডেটাবেস কোনটা ছিল ই কমার্স না তো ব্লক টেবিলে আমাদের যে ফিল্ডটা লাস্ট রোতে এই যে ইমেজটা আসে না ব্লগ ইমেজ চলে আসে ব্লগ ইমেজটা চলে আসে তাই না এটা বিনোদনে দিয়েছিলাম তো ইমেজের ইনফরমেশনগুলো আসে এখন আমরা ক্লায়েন্টে গিয়ে দেখবো যে এটা আসছে কিনা তাই না আমি যখন বিনোদনে প্রেস করব আমার লাস্ট যে নিউজটা এই যে জাতীয় পার্টির এই জায়গাটাতে একটা ইমেজ আসার কথা তাই না তো এই জায়গাটাতে আমি কিভাবে ইমেজ দিব ক্যাটাগরি ব্লগে আমার পেজটার নাম কি একটু বলেন ভিউ পেজটার নাম কি মাস্টার না তো ব্লগ ডিটেইলস ব্লগ ডিটেইলস সুন্দর কাজ আছে কাজ আছে একটা দরকার ছিল মানে ক্লাস কেমন ইম্পর্টেন্ট খুব আর্জেন্ট কিছু আর্জেন্ট বলতে কি ওদের দিন পরে ক্লাস তো ব্লগ ডিটেইলস আমার একটা সমস্যা নেই ব্লগ ডিটেইলস আসাম দেখতাম ব্লগ ডিটেইলস
আলটিমেটলি এখন জন্য তো বিয়ে হচ্ছে কোনো আমাদের তো রেশিওটা বেশি হলে 12-13 জনের বেশি না বাড়ানো শুরু করে আমি ইনফ্যাক্ট আপনার অ্যাপ্লিকেশন করে ওদের এখনো ডেডলাইন এক্সটেন্ড করতে আমি বুধবারের মধ্যে আমি সবাই লোন রাখতে চলে দিলে আমি ইনফরমেশন করে দেবো আমি তাহলে একটু বেশি যদি বেশি ঝামেলা শুরু করি তাহলে আমি 5টা পর্যন্ত এখন জানি আচ্ছা আমি যেন কি করতে আসছিলাম probably category content category content ক্যাটাগরি কন্টেন্ট আমি তো ক্যাটাগরি ওয়াইজ ক্লিক করে এসেছি আবার হোমেও তো আসবে হোমে কয়েক জায়গাতেই করতে হবে আমাকে হোম কন্টেন্ট ক্যাটাগরি কন্টেন্ট দুই জায়গাতেই করতে হবে হোম কন্টেন্টেও করি হোম কন্টেন্টে দেখেন অল পাবলিশ ব্লগের ভি ব্লগে ইমেজ দেওয়ার জায়গা আছে ওনার ডিজাইনে এক জায়গায় এই যে ইমেজ তাই না এটা না ওই জায়গাটা না হ্যাঁ এই যে একটা ডাটা সোর্স কি আপনি একটা এটা দিয়ে রেখেছেন এসআরসি হবে ডাটা সোর্স তো জাভাস্ক্রিপ্ট দিয়ে রেখেছেন হোল্ডার এখানে বসবে আমাদের তাই না তো এখানে প্রথমে আমি বসিয়ে দিব কি বেস ইউআরএল আর তারপরে অ্যাকচুয়ালি বসবে আমার আসল জিনিস ওই যে ইকো ই ব্লগ আমার ব্লগ গেল না এখন এটা আমি বসিয়েছি হোম কন্টেন্টে দ্যাট মিন্স ইকোটা ডাইরেক্ট বেস ইউআরএল এর পরে দিয়ে কাজ করবে কোন ইকোটা আপনি ইকো ভি ব্লগ দিলেন ওটা যদি আমি বেস ইউআরএল এর পরে দিই ডাইরেক্ট ওই ইটা একটু ঝামেলা মানে কালকে সব ট্রেনিং একটু যে ফলো রাখতে হবে একটা প্রোগ্রাম আছে আগামীকালে আমার কোনো ট্রেনিং না আপনার কাছে আপনার সব আজকে ছিল ঠিক আছে তাহলে ক্যান্সেল করে দিয়ে একটু মেসেজটা পোলাইটলি লিখুন হ্যাঁ ডেফিনেটলি ওই সবগুলো প্রাইস এভাবেও হবে হ্যাঁ কন্ট্যাক্ট করে দিলে হবে আচ্ছা তো এটা কোথায় যেন আসার কথা হোমে আসার কথা আমি হোমে করেছি লাস্ট ব্লকটা আমরা তো ওই হিসেবে ধরি নাই লাস্টেরটা নিচে চলে গেছে এই যে স্বেচ্ছাচার ইমেজটা চলে আসছে সাইজটাকে কিভাবে ঠিক করব লাইক আমি একটা বড় একটা ছবি আমি আপলোড করছি যেটা আমি বিস্তারিত যখন যাব তখন এক ধরনের সাইজ হবে আর বুলেটের জন্য আরেক ধরনের সাইজ হবে হয়তো আপনি দুইটা ইমেজ আপলোড দেবেন অথবা আপনি রিসাইজ করে নেবেন রিসাইজের ফাংশন আমি এই জন্য তো বলছি যে আপনারা ফ্রেমওয়ার্কের মধ্যে একটা এই আপলোড লাইব্রেরি আছে অনলাইনে প্রচুর হেল্পলাইন আছে আমি প্রথম দিন থেকে বলে আসছি যে আপনাদের আমি যে আজকে একটা টাস্ক দিলাম হয়তো প্রতিনিয়ত এরকম একটা টাস্ক দেখবেন যারা করতে পারবে তাদের আর ট্রেনিংয়ের দরকার নেই বুঝতে পেরেছি কারণ কি তারা নিজে থেকে শেখা শুরু করছে শেখা কিন্তু আপনি যদি শুরু না করেন নিজের থেকে আমি যতটুকু দেখাচ্ছি অতটুকুই যদি বেস হয় তাহলে আলটিমেটলি ট্রেনিং শেষ আপনার শেখাও ওকে আমি জানি যে কোন জিনিসটা আপনারা পারবেন ওইটাই কিন্তু আমি দিব একটু সময় লাগবে কেউ একজন পরের দিনই করে নিয়ে আসবে কেউ একজন 2 দিন পরে করে নিয়ে আসবে রাইট একজনের একটু সময় বেশি লাগবে আর একজনের একটু সময় কম লাগবে বাট আলটিমেটলি নিজের থেকে একটু একটু করে এই জন্য দেখবেন যেন আমি ওই একটা টোটাল পার্ট আমি অনেক আগে ডিক্লেয়ার করেছি যে ওইটা আমরা যখন ই-কমার্স শুরু করবো ওই জায়গায় আপনাদের যেতে হবে তো এটা তো দেখানো জিনিস পারতেই হবে সবার বাট নতুন জিনিস যেটা আমি করাই নাই ওইটা আমি বলছি যেটা একটু করার চেষ্টা করেন যদি পারা যায় তার মানে কি আপনার কনফিডেন্স লেভেল বাড়ছে এবং আপনি নিজে করতে পারছেন কারণ আমি কয়েকটা ক্লাস দেখবো যদি না পারা যায় অবভিয়াসলি আমি এটা তো করে দেবই তাই না এবং এর জন্য আগেই বলছি যে একটু করার চেষ্টা নিজের থেকে করতে হবে
এখন ঘটনা হচ্ছে ওই যে ক্লাসটা বললাম আনলিঙ্ক, ওখানে রিসাইজিং আছে। আপনি কোনো একটা বড় ফাইল কেউ যদি দেয়, ওটাকে ছোট করে রেশিও অনুযায়ী ছোট করেও রাখতে পারেন। আবার আপনি দুইটা সাইজ করে একই ফাইলের দুইটা নাম দিয়ে, লাইক একটা থাম্বনেল একটা লার্জ, দুইটা করেও রাখতে পারেন। এখন আপনি ডেটাবেজে দুইটা ফিল্ড রাখলেন, একটা হচ্ছে থাম্বনেল আর একটা লার্জ। ওই জায়গাতেই, যে জায়গাটাতে আমি কোড লিখছি না ডেটাবেজে আপলোড করার পর, ওই জায়গা মানেই ওখানেই ছোট ছোট কোড হয়তো অ্যাড হবে। ফাংশনের ভিতরেই কি ওটা আপলোড করব? আপনি ওখানেই আবার নতুন করে যে ফাইলটা আপলোড দিচ্ছেন, ওটাকে আপনি হয়তো রিসাইজ ফাংশনের মাধ্যমে একটা ছোট করে নিলেন আর একটা ফাংশনটা কি একটাই হবে, একটার ভিতরে কি ওগুলো থাকবে যে রিসাইজ করা ফাংশন একটাই? ফাংশন একটাই। তো এখন আমি তো ডিটেলে গেলে তো আর আসবে না, তাই না? ডিটেলের পেজটাতে কি করেছি, ডিটেলের পেজটাতে কিন্তু আমি ইমেজটা দেই নাই এক, বাট এখানে কি আসলো, এটা এখানে আসলো কেন? ডিটেল পেজটাকে আমরা করি নাই। আচ্ছা, ব্লগ ডিটেল পেজটা তো আমরা করেছি মনে হয় না। আবার এই জায়গাটা আসে, এটা আমাদের করতে হবে। আমি এটা জাস্ট কপি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে। এই যে ক্যাটাগরি কন্টেন্টের কোন জায়গাটা, ইমেজ। এখানেও চলে আসবে। এবার আসছি আমি ডিটেল, ব্লগ ডিটেল এটার জন্য এরকম করছে নাকি সবার জন্যই? এর তো কোনো ব্লগই নেই না, সবার জন্যই আসবে। হ্যাঁ, সবার জন্যই তো ডিটেল কাজ করছে, কিন্তু ওইটার জন্য ডিটেল কাজ করে না কেন? সময়ের বন্ধু এটাও কাজ করছে না, এটাও তো ঠিকই কাজ করছে। তাহলে ডিটেলটা কি ডেটাবেসে নেই ওই ব্লগের? হ্যাঁ, ডিটেলটা তো ডেটাবেসে নেই, সেভ হয় নাই ডিটেলটা। ডিটেলটা কি পেস্ট করা হয় নাই? করছিলাম। আচ্ছা, নতুন আরেকটা ইয়ে দিয়ে দেখি তো। সেভ হয় না কেন? প্রথম হলো কিন্তু র কোড করে করা, তোমরা কোড লিখে আর কি। আচ্ছা, প্রথম হলো কোডিং স্টাইল কিন্তু ভালো না। ফ্রেমওয়ার্কের একটা প্যাটার্ন দাঁড় করিয়েছে, বাট এর মধ্যে বেশ প্রবলেম আছে। হ্যান্ডস আছে, আইডল বসে থাকে, কি করবে? নিজের চাকরি বাঁচানোর জন্যই কাজগুলো করে। আমার তো লেগেই থাকে। আমার স্কুল ফ্রেন্ড আর প্রজেক্ট ম্যানেজার হচ্ছে স্কুল ফ্রেন্ড, আর টিম লিডার হচ্ছে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। না, ওই হামিমার হামিমা সোহেল, মহিউদ্দিন হামিম ছেড়ে দিয়েছে, চলে গেছে না এই মাস জানুয়ারির 1 থেকে চলে গেছে। ওখানে যাবে, চলে যাবে, এখনো আছে। কোডিং লিখতে পারবে, আমার পছন্দ নয়। এর কোডে অনেক ফ্লজ আছে, ফ্লজ আছে। সাইটটাতে মাঝে মাঝে প্রবলেম হয়। এটাতে একেবারে অনেক বড় সাইজ, প্রচুর ডাটা নিয়ে কাজ করতে হয়, সব ক্ষেত্রে দোষ দেওয়া যাবে না। না, আমরা তো দেখতে পারি। কই গেল ইমেজটা? যে দিয়ে দিয়েছে, ও এফ দিয়ে দিয়েছে।
দিলাম, এখন লং ডেসক্রিপশন ইমেজও দিয়েছি তাই না, সেভ হয়েছে। ডেটাবেসে ডিটেলটা গেল কিনা দেখি। ওখানে একটু প্রবলেম ছিল, তখন হয়তো ভুল করে দেই নাই। আচ্ছা, এটাও এসেছে তাই না, এটাও এসেছে। আর রিড মোডে গেলে এটাও দেখাচ্ছে। রিড মোডের এখানে করা হয় নাই, বাট ক্যাটাগরি ওগুলোতে করা হয়েছে। কারণ রিড মোড এটা কি ব্লক ডিটেলস, ব্লক ডিটেলে গিয়েও কিন্তু একই কাজ। ওই ইমেজ কোনটা, সোর্স, ওই একই কোড, বাট এবার কিন্তু ব্লগ ইনফো হবে। ইন্ডেক্সটার নাম কি হবে, আচ্ছা এডিটের কাজটাকে আমি দেখিয়েছি, আপডেট করার। জয়েন করি আসবে, এখানে তো জয়েন করে প্রসিজার নেই, স্কোপ তৈরি হলেই জয়েন করে চলে আসবে। ক্যাটাগরির নেমটা তুলে আনো, ওটা একটা স্কোপ, হ্যাঁ ওখান থেকে আপনি দেখতে পারেন। দেখি আজকে দেখেন। আচ্ছা এখানেও দেখাবে, এটা কিন্তু কি হবে, ব্লগ হাইপেন হয়ে গেছে। সো ডিটেলটা আমরা সবগুলো জায়গাতেই ইমেজ আসলো তাই না, তো সব জায়গাতে আমরা দেখাতে পারছি। যাই হোক, এটা ছিল একটা পার্ট। আমাদের কিন্তু এখনো একটা পার্ট বাকি আছে। মনে করেন এই যে ক্যাটাগরিগুলো, কমেন্টস দেওয়ার কাজটা, যে আমি যখন কোনো একটা ব্লগে আসলাম আমি কমেন্টস দিতে পারবো। এগুলো কি কমেন্টসের ডিজাইন আর কি না, কমেন্টসের ডিজাইন। আচ্ছা আমি কমেন্টস দিতে পারবো, এটা একটা আমাদের কাজ বাকি আছে। পপুলার পোস্টগুলো কনসেপ্ট দেওয়া, আর অ্যাডমিন প্যানেলে মডারেশনের যে বিষয়টা সেটাও কিন্তু বাকি আছে। সো আমি প্রবাবলি ম্যানেজ ক্যাটাগরিতে এই কাজটা দেখিয়েছি, যে এডিট আর ডিলেট এখান থেকে দেখিয়েছি। ম্যানেজ ব্লগে কি এডিট ডিলেট করা হয়েছে, ম্যানেজ ব্লগে এখানে কিন্তু ব্লগের ডেসক্রিপশন বা শর্ট ডেসক্রিপশন, এটা শর্ট ডেসক্রিপশন এখানে না দেয়াই ভালো। শুধু টাইটেলটা থাকবে, ডিটেলে গিয়ে সবকিছু দেখাবে। আপনি কিছু ক্যারেক্টার স্ট্রিং লেন্থ একটা বিল্ট ইন ফাংশন আছে, ওটা দিয়ে হয়তো কিছু অংশ কেটে নিয়ে এসে প্রিন্ট করাবে। 200 ক্যারেক্টার বা 250 ক্যারেক্টার, হ্যাঁ 200 বা 250 ক্যারেক্টার এখানে উনি হয়তো করেছেন, বাট আমরা তো সবাই করি নাই, করেছি। আচ্ছা আমরা একটু ব্লগের ডিলেটের কাজটা করি, সবাই একটু দেখান আমাকে ব্লগ ডিলেটটা করে দেখান। এখান থেকে কি করাই আছে, কোড প্রজেক্টে কি আপনাদের সবার কাছে আছে নাকি পুরোনোটা আছে আপনাদের কাছে? প্র্যাকটিস কিভাবে হবে? স্যার প্র্যাকটিস আমাদের অন্য কোনো সেকশন বাছাই করতে দিন, আমরা বাসা থেকে করে নিয়ে আসব। এটা হলে ভালো। অন্য কোনো সেকশন বলতে আমি দেখান, তাহলে আমরা পুরোটা করে নিয়ে আসব একবারে। আমি দেখেন, আমি যেটা করার চেষ্টা করেছিলাম যে আমি ক্যাটাগরিটা দেখাবো, ব্লগটা আপনারা করবেন। এটা স্যার করার কথা ছিল। হ্যাঁ ক্যাটাগরিটা আমি দেখাবো, ব্লগটা আপনারা করবেন, উইথ ইয়েটাও করবেন, কমেন্টসটাও করবেন, একই জিনিস তো। এডিট করতে পারবেন তাহলে এখানে, হ্যাঁ এখানে এডিট পোর্শনে, এখানে ইমেজের যে বিষয়টা, এখানে যেটা করবেন এডিটে এসে ওই ইমেজটাকে তুলে এনে পাশে দেখাবেন,
ইমেজ বক্সের ভেতরে না, কিন্তু তার পাশে যখন ইমেজটা upload দেখাবে। করার যখন আপনি নতুন ইমেজ দেবেন তখন নতুনটা আপলোড হবে, আর যদি নতুনটা না থাকে, নতুনটা যদি নতুন কোনো ইমেজ সে সিলেক্ট না করে, পুরনো ইমেজটাই থেকে যাবে। এখানে কিন্তু সেটা করা নেই, সো আপনারা এখন এটা একটা অ্যাটেম্প করতে পারেন। আমি যখন এডিটে আসি, আমি তো চাইলেই কি ব্লগের ইমেজটা এডিট করতে চাইতে পারি না, কিন্তু এই অপশনটা কিন্তু এখানে নেই। ওকে, পুরনো কি ইমেজ সেটা পাশে আমি 50x50 সাইজে দেখাতে পারি, রাইট? ব্রাউজ বাটনটার পাশে যদি আমি নতুন ইমেজ সিলেক্ট করে আপলোড দেই, নতুন ইমেজ সিলেক্ট করেছি, সিলেক্ট করে আপলোড দিয়ে দেই, তাহলে পুরনো যে ইমেজটা ওটা তো ডেটাবেজে ফোল্ডারে থাকবে, বাট ডেটাবেজে কি থাকবে? আপডেট হয়ে যাবে, ডেটাবেজের ওই লিঙ্কটা আপডেট হয়ে যাবে। তো এতটুকু করেন। আর হোমওয়ার্ক তো আমি আনলিঙ্ক করার কাজটা দিয়েছি, তার মানে হোমওয়ার্কে ওটা রিমুভ করার চেষ্টা, ফোল্ডার থেকে রিমুভ করার চেষ্টা করতে হবে। একটা আগে কাজ করবেন। প্রথম কাজটা হচ্ছে অ্যাড ব্লগে গিয়ে, আমরা এক্সেপশনটা কিন্তু এখানে এনে প্রিন্ট করাই নাই, তাই না? আমি কোডটা দিয়ে দিচ্ছি, একটা পেন ড্রাইভ দেবেন, প্রথমে এক্সেপশনটা এখানে সুন্দর করে প্রিন্ট করাবেন, যে আপনার ফাইলের তারা যে মেসেজটা দিয়েছে ওই মেসেজটা আপনি এখানে এনে সেশন দিয়ে প্রিন্ট করাবেন। যেরকম আমরা ডাটা সেভ হয়ে যাওয়ার পর মেসেজটা প্রিন্ট করাচ্ছি না, এক্সেপশন দিলে এই পেজে ফেরত আসতে হবে, ডাটা সেভ না করে, এবং একটা মেসেজ দেখাতে হবে। ঠিক আছে, এটা ফার্স্ট জব। তার পরের জব হচ্ছে এডিট, ব্লগ এডিটের কাজটা দেখাবো। 15-20 কিছুদিন, অনেক দিন ধরে আমি প্র্যাকটিস দিই না। ই কমার্সের ক্লাস 26 থেকে, আর একটা ক্লাস মাঝে বাকি আছে, এটা কিন্তু 24 ক্লাস, তাহলে 26তম ক্লাস থেকে আসে, তাহলে নেক্সট শনিবার থেকে আসে। ঠিক আছে, নাইন ব্যাচ। বেসিসটা তো খারাপ না, তাই না? হেল্প করার চেষ্টা করে। বলছি যে বেসিসে তো খারাপ না, কেউ যদি মিস করে ভ্যালিড রিজনে আমরা তাকে হেল্প করার চেষ্টা করি। হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু করেই না, ডিক্লিয়ার কিন্তু আসলেন না তো আসলেন না, তাই না? আপনি টাকা দিয়েছেন, ক্লাস করলেন না, আমার দোষ নাই তো, ক্লাস তো হয়ে গেছে। বেসিসে আমরা সুযোগ দেই। মাঝখানে যেগুলো ক্লাস মিস হয়েছে সেগুলো আমার তো হয়ে গেল, তাই না? না, সিঙ্গেল লেয়ার দিচ্ছে আপাতত, কমেন্টস আলাদা আলাদা টেবিল করতে হবে, প্যারালাল টেবিল প্রত্যেকটা কমেন্টসের জন্য। এখানে যেরকম আমি ব্লগের রিলেশন ধরে কমেন্টস আইডি দিচ্ছি, কমেন্টস আইডি ধরে আবার আরেকটা কমেন্টস আইডি দিতে হবে, তো আরেকটা প্যারালাল টেবিল কনসেপ্টে যেতে হবে। অথর ইমেলের পরে কি দিয়েছিলাম? আপনারা তাহলে ইয়ে দেখতে পারবেন না, আমি দেখাতে রাজি আছি, ই কমার্স করাবো না, ঠিক আছে?
না কঠিন না, এই যে ছোট ছোট ইস্যুগুলো আসে না, প্রতিদিন দুইটা মানে এভাবে একটু একটু করে দেখাতে গেলে 2-4টা ক্লাস চলে যাবে, আপনার ই কমার্সের মেজর ইস্যুগুলো দেখতে পারবেন না। যদি রাজি থাকেন আমি রাজি আছি, বাট ওই বিষয়গুলো যেটা আমি বলছি আপনাদের যেটা উঠে আসছে এটা নিজেদের করার চেষ্টা করতে হবে। হয়তো হেল্প নিতে পারেন, এটা কিভাবে করব পাথ দেখিয়ে দিতে পারেন, হ্যাঁ এটা কিন্তু হয়, মানে একটু চেষ্টা করতে হবে নিজের থেকে করা। এই যে বললাম প্যারালাল টেবিল নিতে হবে, তো আপনি একটা টেবিল তৈরি করবেন এরকম যে এটাকে বলা হচ্ছে কমেন্টস ক্যাটাগরি আর কি, বা কমেন্টস লেয়ার। আপনি একটা সিঙ্গেল লেয়ারই দিচ্ছেন, যে প্রথম আলোতে যেরকম একটা কমেন্টসের এগেনস্টে রিকমেন্টস করা যায়, বাট এর পরের ভেতরে কিন্তু আর ঢোকা যায় না। তখন আলাদা একটা টেবিল হবে, এখানে যেরকম আমি কমেন্টস টেবিল করছি ব্লগের আইডি ধরে, ওখানে একটা টেবিল হবে কমেন্টস আইডি, মানে রিকমেন্টস আইডি, কমেন্টস আইডি, কোন কমেন্টসের এই রিকমেন্টস কোনটা, রাইট, আর কে লিখলো সেই ইনফরমেশনগুলো, মানে সব ফিল্ড থাকবে। ব্লগের জায়গায় কি হবে, কমেন্টস আইডি, আর উপরে আসবে কি রিকমেন্টস আইডি। তখন যদি কেউ কমেন্টস করে যে কোনো একটা পার্টিকুলার কমেন্টসের এগেনস্টে কমেন্টস করছে, দুইভাবে নিতে পারেন, যে রিকমেন্টসটার আপনার যেটা যে লাইক আপনি আমাদের এখানে উনি যেভাবে করেছেন, এখানে যদি কমেন্টস হয় নর্মাল লেয়ারে, আমি যদি এখান থেকে কমেন্টস করি, প্রথম কমেন্টস টেবিলে ডাটা যাবে। হ্যাঁ আমি বলছি, এখান থেকে যদি কমেন্টস হয়, আমি ক্লিক করে এসেছি এখানকার কমেন্টস লাইক, তাই না, তাহলে এটা ডিরেক্ট কমেন্টসে যাবে। বাট এখানকার পরে যদি এখানে একটা রিপ্লাই বাটন থাকে, যে রিপ্লাই প্রেস করে কমেন্টস করছে, তখন যাবে রিকমেন্টস টেবিলে, তখন যাবে কিন্তু রিকমেন্টস টেবিলটাতে। আর আমি যদি ডিরেক্ট কমেন্টস করি তখন যাবে কমেন্টস টেবিলে। ওটা আমি আর লেয়ার দেবো না, দুইটা লেয়ার দেবো, মানে এক সেকেন্ড লেয়ার পর্যন্ত যাওয়া যাবে, আবার ডেপথে যেতে হলে আরো টেবিলের কনসেপ্ট হবে। স্যার কমেন্ট কি মানে যার ব্লগ সেকেন্ড লেয়ার ব্লগে যার ব্লগ সে কন্ট্রোল করবে না, সুপার অ্যাডমিন কন্ট্রোল করবে? যার ব্লগ সেই কন্ট্রোল করে, যার নিউজ সেই কিন্তু কন্ট্রোল করে। একটু খেয়াল করে দেখবেন যে প্রথম আলোতে ওই ধরনের অপশন আছে, যারা রাইটার, বিশেষ করে প্রতিবেদক যারা বা বড় বড় রাইটার যারা, তারা কিন্তু মডারেশনের সুযোগ পায়। তারা যদি মনে করে যে এটা তারা মডারেট করবে, তারা তাদের সেই সুযোগটা দেওয়া হয়, বাট এডিটরও এটা মডারেট করতে পারে। এই জিনিসটা একটু দেখেন যে মানে এখন যে স্যার আমরা কমেন্টগুলো করবো, মানে আপনি স্যার সুপার অ্যাডমিন অ্যাটলিস্ট পাবলিশের মানে পারমিশনটা অ্যাটলিস্ট রাখেন। কমেন্টস এটা কি হবে, এখানে ডেটটাও রেখে দিতে পারেন কিন্তু, হ্যাঁ পাবলিকেশন ইন্টিজার, টাইনি ইন্টিজার, লেন্থ 1 লিখে কমেন্টসের টাইমটা আপনি রেখে দিতে পারেন, কখন কমেন্টস হচ্ছে, এটা সেফ সাইড। হ্যাঁ created date and time, টাইম স্ট্যাম্প ডিফল্ট দেবেন হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প। হ্যাঁ কারেন্ট টাইম স্ট্যাম্পটা আপনি সিলেক্ট করবেন, তো সেভ করে দেওয়া হয়েছে। আমাদের হাতে এখানে কিন্তু একটা ফর্ম আছেই, আর এই যে আইডিটা আছে এটা কিন্তু ব্লগ আইডি। আমি ডিটেলে যখন আসছি তখন আমার হাতে কি ব্লগ আইডি আছে না, আর এই ফর্মের মধ্যে থেকে আমি ফর্মের ইনফরমেশন নিয়ে আমি কমেন্টসটা দেওয়ার চেষ্টা করব কমেন্টস ডেটাবেসে, কমেন্টস টেবিলে। তো আমি যখন ব্লগ ডিটেলে আছি, ব্লগ ডিটেলের একদম নিচেই সম্ভবত ফর্মটা আছে, যে লেভেল রিপ্লাই 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 রিপ্লাই, হ্যাঁ লিভ এ রিপ্লাই, ভিডিও চালু আছে। ফার্স্ট নেম না বলে এটা হচ্ছে নেম, আর ফিল্ডের নাম অনুযায়ী আমরা যখন দিব এটা অথর নেম, ইমেল অ্যাড্রেস এভাবেই দিয়েছি না, নাকি অথর ইমেল, অথর ইমেল, মোবাইল নাম্বারটা কি এভাবে দেওয়া হয়েছে না, মোবাইল নাম্বার, কমেন্টস, মোবাইল নাম্বার, ডেটাবেস ফিল্ডের নাম, এটা অ্যাড্রেস না হয়ে কমেন্টস, আর পাবলিকেশন স্ট্যাটাস তো সে দেবে না, পেছন দিক থেকে আসবে, হ্যাঁ তার সামনে আসবে পাবলিকেশন স্ট্যাটাস, ক্রিয়েটেড ডেট টাইম সিস্টেম থেকে আসবে, এখান থেকে এগুলোই আসবে, সাবমিট কমেন্টস আসবে। তো ফর্মের এখানে কি বসবে, PHP echo page URL
সেভ কমেন্টস। এখন ঘটনা হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা ডেটাবেজে কিন্তু ব্লগ আইডিটা রেখেছি, কমেন্টসের আইডির নিচে কি আছে, ব্লগ আইডিটা আছে না। সো কমেন্টস করার সময় ব্লগের আইডিটাও তো আমাকে পোস্টে নিয়ে যেতে হবে, বাট এই পেজের ভেতরে কিন্তু কমেন্ট ব্লগের আইডিটা আছে। এই যে আমরা যখন কোনো একটা ব্লগ ডিসপ্লে করেছি, ব্লগ ইনফোর মধ্যে কি ব্লগ আইডিটা আছে না, ব্লগ ইনফোর মধ্যে কিন্তু ব্লগ আইডি আছে, এটা আমাদের হিডেন দিয়ে নিয়ে যেতে হবে। এই যে এখান থেকে আমি নিব, ফিল্ডটাকে করে দিব হিডেন, আর এখানে ক্লাস ক্লাসের দরকার নেই। এটা কি হবে, ব্লগ আইডি, লেন্থেরও দরকার নেই, ইকো ব্লগ ইনফো ব্লগ আন্ডারস্কোর, ঠিক আছে। হিডেনে নেম হচ্ছে ব্লগ আইডি, ভ্যালু দিয়ে ব্লগ আইডি আপনি দিয়েছেন, তার মানে এই ফর্মের ভেতরে আমাদের ব্লগ আইডি আছে। আমাদের কি কি লাগবে, ডেটাবেস টেবিলের অনুযায়ী ব্লগ কমেন্টস আইডি, অটো ইনক্রিমেন্ট ব্লগ আইডি ফর্মে আছে, অথর নেম আছে, অথর ইমেল আছে, মোবাইল নাম্বার আছে, কমেন্টস আছে। এখন পাবলিকেশন স্ট্যাটাস বাই ডিফল্ট কি হিসেবে আসবে, পাবলিকেশন স্ট্যাটাসের এই ফিল্ডটা আমরা এডিট করে দিব, একটু খেয়াল করেন। পাবলিকেশন স্ট্যাটাস, আমি বলছি যে পাবলিকেশন স্ট্যাটাস যদি 0 আসে তাহলে ডিফল্ট কি হবে, অ্যাজ ডিফাইন 0, রাইট। এই ফিল্ডে যখনই কমেন্টস হবে এটা কি ডিফল্ট আনপাবলিশড অবস্থায় ঢুকবে। আমি যদি পাবলিশ না করি ততক্ষণ না এটা পাবলিশড হবে না, ঠিক আছে। হ্যাঁ, অ্যাডমিন যতক্ষণ পাবলিশ করবে না ততক্ষণ এটা বাই ডিফল্ট কি ঢুকবে, 0ই আসবে, আমাকে আর কিছু করার দরকার নেই। সো ফিল্ডের ভিতরে অটোমেটিক 0 বসে যাবে। তাহলে আমাদের ফর্মে ডাটা আছে, এখন আমি সেভ করে দিতে পারি। আচ্ছা, তো সেভ কমেন্টসে গিয়ে আমাদের সুপার অ্যাডমিন না, ওয়েলকাম, আমাকে ওয়েলকামে যেতে হবে। আমাদের কন্ট্রোলারের নাম বলছি ওয়েলকাম, পাবলিক ফাংশন সেভ কমেন্টস, অ্যারে ইন্ডেক্সের নাম কি, ব্লগ আইডি, দিস ইনপুট পোস্ট ব্লগ আইডি, আমি এই অ্যারেটা সাজাচ্ছি ডেটাবেজের সিরিয়াল অনুযায়ী, তাই না, ডেটাবেজের সিরিয়াল অনুযায়ী এটা সাজাচ্ছি। আরেকটা আছে সম্ভবত, এটা কি আছে, কমেন্টস আইডি তো হয়েছে, অথর নেম, অথর নেম, ক্যাটাগরি আইডি কোথা থেকে আসবে, ক্যাটাগরি আইডি তো নেই, অথর ইমেল, এটা কি মোবাইল নাম্বার, আর কি আছে, কমেন্টস আইডি তো অটো ইনক্রিমেন্ট, ব্লগ আইডি কেন যাবে, এই কমেন্টস আইডি কেন যাবে, এটা তো অটো ইনক্রিমেন্ট, রাইট। ব্লগ আইডি আমাকে পাঠাতে হবে, এই কারণেই তো ব্লগ আইডিটা আমি ফর্মের মধ্যে হিডেনে রেখে দিলাম। কোন ব্লগের কমেন্টস এটা আমাকে হিডেনে রাখতে হবে না, আমাকে হিডেনে রেখে দিয়েছি। যাই হোক, এখন আমি কি করছি, দিস ওয়েলকাম মডেল সেভ কমেন্টস ইনফো
আইডি কেন, ডাটা তো আচ্ছা this db টেবিলের নাম কি, কমা দিয়ে কি হবে? আচ্ছা গেল। তো এখান থেকে আমাকে কি ওই ওখানে গিয়ে একটা মেসেজ দেখাতে হবে, রিডিরেক্ট করতে হবে এবং একটা মেসেজ দেখাতে হবে, তাই না? এটা কি আমরা করে আনতে পারবো না? এই জায়গায় একটা মেসেজ দেখাবেন, কমেন্টস দেখানোর পরে এই জায়গাটাতে একটা মেসেজ দেখাবেন, হ্যাঁ কমেন্টস সাকসেসফুলি, না এটা দেখাবেন এরকম যে সাকসেসফুলি পোস্ট হয়েছে বাট পেন্ডিং আছে, মানে অ্যাডমিনের অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং স্ট্যাটাসে আছে, ওই যে অপেক্ষমান বলে না, হ্যাঁ হ্যাঁ কমেন্টস তো অ্যাপ্রুভালের দরকারই আছে। ওটা তো পাবলিশ করা উচিত না, ওটা পাবলিশ করবে সেই, হ্যাঁ কন্টেন্ট কমেন্টস, এটা মডারেট করবে না। এটা আমি করছি কি এখন সিঙ্গেল লেয়ার ব্লগ, সিঙ্গেল লেয়ার হলে সুপার অ্যাডমিন ব্লগ মনিটর করছে, সো সুপার অ্যাডমিন করবে। এটা যদি ডাবল লেয়ার হতো, তাহলে যদি ব্লগারের ব্লগ হতো তাহলে সে ব্লগার মনিটর করবে, ঠিক আছে? ডাবল লেয়ার বলতে কি, আপনারা একটা নেক্সট মঙ্গলবারে একটা কাজ করে নিয়ে আসবেন, এখানে একটা সাইন আপ ফর্ম অ্যান্ড লগ ইন, সাইন আপ করবে এবং লগ ইন করবে, ব্লগার সাইন আপ করবে এবং ব্লগার লগ ইন করবে। ব্লগার বলতে কি এই সাইটে তারা রেজিস্টার্ড ইউজার, ব্লগার সাইন আপ একটা লিংক রাখবেন এবং ব্লগার লগ ইন, এই যেখানে একটা লগ ইন আছে সে লগ ইন করে যাবে। এটা অ্যাডমিন না, এটা অ্যাডমিনটা বাদ দিয়ে এটা কি ব্লগার করে নেবেন, এটা ব্লগার এডিট করে নেবেন আর সাইন আপ করে দেবেন এখানে ব্লগারের, রাইট? আলাদা একটা কন্ট্রোলার, সে যখন লগ ইন করে যাবে তখন তাকে আপনি এখান থেকে হয়তো একটা লিঙ্ক দিব, অ্যাড ব্লগ, গিভ ব্লগ, ম্যানেজ কমেন্টস, এগুলো একটা লিঙ্ক দিব তাকে, সে তার ব্লগগুলো কমেন্টস ম্যানেজ করবে, ঠিক আছে? ওই লিঙ্কটা এনাবল হবে তার জন্য। শুধু রেজিস্ট্রেশন এন্ড লগ ইন পার্ট করে আনলে পরের স্টেপগুলো দেখাবো, এই যে তার সেশনে আইডিয়া ধরে যদি থাকে দেখাবো, না থাকলে দেখাবো, এটা করে দিব, আমি করে দিব, জাস্ট লগ ইন করে নিয়ে আসবেন, অ্যাটলিস্ট লগ ইন থাকবে। এই লগ ইনটা বাদ দিয়ে এখানে দুইটা লিঙ্ক দেবেন, সাইন আপ আর লগ ইন। হ্যাঁ, সাইন আপ বললে রেজিস্ট্রেশন হবে, লগ ইন করলে লগ ইন অবস্থায় যাবে, তখন আর লগ ইনটা দেখাবে না, এখানে লগ আউট দেখাবে, দ্যাটস ইট। এতটুকু করে নিয়ে আসবেন। ডেটাবেজে একটা ব্লগার টেবিল হবে, ডেটাবেজে একটা নতুন টেবিল অ্যাড করতে হবে টিবিএল ব্লগার নামে, এবং ওখানে ইউজার ইনফরমেশন গুলো যেভাবে রাখে, লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, এগুলো সব রেখে দেবে। না, সাইন ইন করলে পাবে না, হ্যাঁ সরি, সাইন আপ করতে গিয়ে পাবে। সাইন ইন করতে গেলে তো জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে। স্যার এখন যে আপনি একটা কমেন্ট করবেন, এটা অ্যাডমিন প্যানেলে নোটিফিকেশন মানে হিসাবে আসবে, কিভাবে দেখাবেন? ম্যানেজে যাব, পার্টিকুলার ব্লগের, আমি ব্লগের কমেন্টসগুলো দেখতে চাচ্ছি, ব্লগ ধরে ধরে, লাইক আমি এখানে এই কাজটা করব যে ব্লগে গিয়ে আমি ম্যানেজ ব্লগ করব, এখানে আমি লিংক দিব কমেন্টস, ও এখানে সবগুলো কমেন্টসে ক্লিক করলে এই ব্লগের সকল কমেন্টসগুলো এখানে দেখো, যেগুলো পাবলিশ করে যেগুলো পাবলিশ করে সেগুলো পাবলিশ হবে, ওটা তো আলাদা একটা গ্রিড আসবে। ও স্যার, তাহলে ভিতরে গেলে সেম কাজই, এখানে একই সেম 100%। ওখানে না দিয়ে আলাদাভাবে একটা বাটন ক্লিক করে দিতে, দেখেন এখানে না, এটা তো একটা ব্লগ, আমি যদি শুধু বলি কমেন্টস, মানে কমেন্টসে একটা লিংক ক্লিক করি, ওই ব্লগের সকল কমেন্টসগুলোর একটা গ্রিড আসবে, তখন আপনি এডিট, ডিলিট, পাবলিশ, আনপাবলিশ ওখান থেকে করবেন। সেম কাজটা আবার ওখানে আরেকটা করতে না, এইখানে দিবেন না আলাদাভাবে এই সাইডে এখানে কমেন্টস। আপনি তো এখানে ব্লগের লিস্ট দেখতে পাচ্ছেন, তাই না? অ্যাকশনগুলো এক জায়গাতেই রাখা হবে।
যাতে আমি এক জায়গা থেকে সকল অ্যাকশনগুলো দেখতে পাই। যখন রেজিস্ট্রেশন করবে স্যার ব্লগ এখানে একটা সমস্যা কি লাইক এখানে মনে করেন আপনার 100 ব্লগ আছে 100 ব্লগ আছে তো আমাদের প্রত্যেকটা যে দেখতে হবে যে প্রেজেন্টেশন আকারে আপনি সার্চ করে নেবেন, না এখানে মানে সার্চিং প্রত্যেকটা দিয়ে ব্লগে দেবেন। প্রেস করে দেখতে হবে কমেন্টস আছে কিনা দেখেন আপনি ওখানে গেলে এখানে যদি আপনি একটা লিস্ট রাখেন যে অল কমেন্ট, সব তো কমেন্টস উঠে আসবে, কোন ব্লগ আমি কিন্তু পাচ্ছি না। আপনি ব্লগ ধরে যে লাইক আপনার ব্লগের টাইটেল দিয়ে সার্চ দিলেন, ওটা চলে আসলো, কমেন্টসে ক্লিক করলাম, কমেন্টসে চলে গেল, সার্চ করে নিয়ে আসবেন। ওখানেও কিন্তু একই কাজই হবে যে আপনি দুইটা পার্ট দুইটা অ্যাকশন করতে হবে, যে অল কমেন্টস লিঙ্ক আছে, ক্লিক করলেন, সবগুলো ব্লগ আসলো এবং তার কমেন্টস আসলো, আপনাকে ওখানে কিন্তু সার্চ দিয়ে পার্টিকুলার ব্লগটা খুঁজে বের করতে হবে। অ্যাকশন দুইটা হচ্ছে না, আপনাকে যত অ্যাকশন কমানো যায় সেদিকে নজর দিতে হবে। এরকম সিস্টেম করা যায় না মানে সহজ করার জন্য যে নতুন কোনো মানে কমেন্টস আসলে আপনার এই যে উপরে যেমন হচ্ছে আপনার নামের রাইট সাইডে নোটিফিকেশন আসবে, তাহলে বেটার হয়। আপনার প্রচুর ব্লগ, ঠিক আছে, ওখানেও কিন্তু ওই একই প্রবলেমই হবে যে আপনি নোটিফিকেশনে ক্লিক করলেন, নোটিফিকেশনে ক্লিক করে হয়তো আপনি লিস্ট দেখাচ্ছেন, ডাবল ওখানে ক্লিক করার পরে আবার আপনাকে এই স্পেসিফিক ব্লগে যেতে হচ্ছে। এটাই কাজ। দুইটা তিনটা স্টেপ দিতে স্যার, দুইটা তিনটা step দিতে। ডাইরেক্ট ব্লগে ঢুকে স্যার যাবে। ওই যখন ব্লগার কমেন্ট করবে স্যার, বুঝছি। ব্লগার যখন কমেন্ট করবে তখন সুপার অ্যাডমিনের কাছে তো একটা নোটিফিকেশন যাবে যে পাবলিক করবে ক্যান্সেল করবে, এটা স্যার কিভাবে আসবে সুপার অ্যাডমিন ব্লগে বুঝছি, ব্লগ পাবলিশ করলে সে ব্লগার এরিয়াতে একটা নতুন ইউজার তৈরি করবে, যে আমাদের হচ্ছে ইউজার ব্লগ, অথবা এটা হচ্ছে তার এই যে ব্লগগুলো, এই ব্লগগুলো তার নিজের, তাই না? সুপার অ্যাডমিনের সুপার অ্যাডমিনে যখন সে ম্যানেজ ব্লগ বলছে, এটা তার নিজের ব্লগ, ঠিক আছে। আবার সে আরেকটা ম্যানেজার রাখতে পারে যে ইউজার ব্লগ, তখন সে লিস্টটা পাবে। ডেট আছে না, টাইম স্পেন্ড টাইম হবে। যেগুলো পাবলিশ ওটা তো তুমি দেখবাই, যেগুলো পাবলিশ অত জটিলভাবে চিন্তা করে তো দরকার নেই, তুমি ইজিলি চিন্তা করো, সব কিছু ইজিলি দেখতে। স্যার যেগুলো নতুন আসবে স্যার পরিচালনা তো সবার লাস্টে এগুলো আসবে রাইট লিস্টে। আমি যদি ডিসেন্ডিং নেই, হ্যাঁ তাহলে কমেন্টসে তুমি লিস্ট দিলে সবার লাস্টে যেগুলো এগুলো একদম লেটেস্ট আসবে। কিন্তু আমি ডিসেন্ডিং অর্ডারে ইয়ে করাবো, আইডি ধরে ডিসেন্ডিং করে দিলেই শেষেরটা উপরে চলে আসবে, সব কোয়েরির আর কি। তো আপাতত অনেক ভাবেই করা যায়, এবং সব ভাবে করার জন্য কিন্তু এক্সট্রা কিছু আমাদের করতে হবে না, যে এক্সট্রা কিছু করতে হবে, যে লাইক আপনি যদি এখানে নোটিফিকেশন আকারেও চান যে যেগুলো কমেন্টস আনপাবলিশড আছে সেগুলো নোটিফিকেশন লিস্ট আকারে আছে, ওখানে চলে আসবে। নতুন যেগুলো আনপাবলিশ, যেগুলো আমি ধরে তুলে নিয়ে আসবো কি আনপাবলিশ ক্যাটাগরি কাউন্টারটা দেখান, এবং ওই কাউন্টার এখানে ডিসপ্লে করবো, দ্যাটস ইট। ক্লিক করবো যখন সেই কমেন্টস গুলো দেখাবেন। ওখানে প্রবলেম হচ্ছে কি আমার নিউজ আছে 10টা, এবং 10টা নিউজে 10টা করে কমেন্টস পড়েছে, এবার এখানে 100 লিংক চলে আসবে, 100 ইউআরএলস, আমি কোনটাকে মডিফিকেশনে যাব, কমেন্টস নাকি আগে হ্যাঁ আমি কোনটা মডারেশনে যাব, তাই না? এখন আমি যদি স্পেসিফিক ব্লক ধরে ধরে আগাতে চাই, বেটার হচ্ছে গ্রিডের মধ্যে কমেন্টস লিস্টটা দেওয়া, যে আমি এখন এখানে থেকে যদি কমেন্টস ক্লিক করি এই ব্লগের যে কমেন্টস গুলো, তখন সেগুলো দেখতে পাবো। আমি ওটা মডারেট করে পরের ব্লগে গেলাম, আমি এটা মডারেট করে পরের ব্লগে গেলাম। আদারওয়াইজ আমি যদি এখান থেকে যাই লিস্টে, ওখানে কি মিক্স আপ অবস্থায় আছে না, সবগুলো ব্লগের সবগুলো কমেন্টস এক জায়গায় আছে, আমাকে নিউজ পড়তে হবে, রিলেভেন্ট কমেন্টস গুলোই তো আমাকে পাবলিশ করতে হবে, বোঝা যাচ্ছে না? আরেকটা লিংকস নিব, লাইক অল কমেন্টস ক্লিক করলে আরেকটা গ্রিড চলে আসবে, ওই গ্রিডে সকল কমেন্টস থাকবে। সকল কমেন্ট থাকবে বলতে কি মানে শুধু এই স্পেসিফিক মানে ব্লগের কমেন্ট, ওই ব্লগের কমেন্ট, ওই ব্লগের, এই জন্য তো আমি ব্লগের আইডিটা এখানে রেখে দিচ্ছি, তাই না? আমি এখানে ব্লগের আইডিটা রেখে দিচ্ছি না, তো আমার ডাটাটা কি সেভ হয়েছে? নেই। আচ্ছা রিডিরেক্ট করে আমি চলে যাব, আমার ওই পেজটার নাম কি? ব্লগ ডিটেইলস। কন্ট্রোলারের নাম এইটা দেখানোর কারণ হচ্ছে এই কাজটা এর আগে আমি দেখাই নাই, সেটা হচ্ছে আমি যখন রিডিরেক্ট করব প্যারামিটারে
আইডিটাও পাস করতে পারি, কারণ ব্লগ ডিটেলস কিন্তু একটা প্যারামিটার নাই। ব্লগ ডিটেলস কি ব্লগ আইডি প্যারামিটার নেয় না, আদারওয়াইজ তো অন্য ব্লগ চলে আসবে, রাইট? অন্য ব্লগ আইডিটা দিয়ে দিব এবং রিডিরেক্ট হয়ে এই পার্টিকুলার ব্লগেই চলে যাবে। সো আমি যদি এখন কোনো একটা ব্লগে কমেন্টস করতে চাই, ব্লগের নাম হচ্ছে দুঃসময়ের বন্ধু সালমান, এইটাই যদি কমেন্টস করি লাইক, হ্যাঁ স্যার আমরা যখন লগ ইন করবো তখন তো এগুলো বারবার দিতে হবে না? না, লগ ইন করলে তো আর এটা দিতে হবে না, আইডি ধরে নিয়ে নিব। এটা লগ ইনের ওই পার্টটা করে নিয়ে আসবেন, হ্যাঁ বেটার হবে। ঠিক আছে, সাবমিট কমেন্টস। একটু খেয়াল করেন, আমি কিন্তু ওই ব্লগেই ফেরত আসছি, তাই না? আইডি দেওয়া আছে বলে আমি ওই ব্লগেই চলে আসছি। মানে এখানে একটা মেসেজ দিয়ে দেবেন আপনারা, এরর দেখাতো, কারণ আইডি ছাড়া তো ফাংশনই কাজ করবে না, তাই না? কোন ব্লগে নিয়ে আসবে সেটা এরর দেখাবে। আর আমার কমেন্টসটা তো কমেন্টস টেবিলে গেছে, এই যে ব্লগের আইডি 3, এই কমেন্টসটাও কিন্তু গেছে, পাবলিকেশন স্ট্যাটাস 0, কোন টাইমে সেভ হয়েছে সেটাও দেখা যাচ্ছে, রাইট? তো এটা তো টোটালি আমার উপর, এটা কি আমার উপরে না? এখন পাবলিকেশন স্ট্যাটাস না দিলে আমি যদি ডিসপ্লে আসতাম যে লাইক আমি সবগুলো কমেন্টসই ডিসপ্লে করব, তার মানে ওখানে মডারেশনের কিছু নেই, মানে সবই দেখাতো। তখন আমি বন্ধ করে রাখতে পারতাম না। বন্ধ করে রাখার জন্য কি একটা নতুন স্ট্যাটাস ফিল্ড অ্যাড করেছি। এই যে আমি ক্যাটাগরি দেখাবো কি দেখাবো না, এটা আমি করছি কার মাধ্যমে? পাবলিকেশন স্ট্যাটাস ফিল্ডটার মাধ্যমে। ঠিক তেমন আমি কমেন্টসটা দেখাবো কি দেখাবো না, এটা ডিসিশন নিব কার মাধ্যমে? ওই পাবলিকেশন স্ট্যাটাস। নেক্সট ক্লাসে আমরা এটা দেখা আছে, কেউ যদি রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে সুপার অ্যাডমিনই তো কি করবে, এটাকে মডারেট করবে। হ্যাঁ, যে সে কি ব্লগ এভাবে জয়েন করতে পারবে নাকি পারবে না, ওইটা আপনাকে বাই ডিফল্ট ইনঅ্যাক্টিভ আকারে, মানে ইনঅ্যাক্টিভ ইউজার হিসেবে অ্যাড করা হবে। সে যদি অ্যাক্টিভ করে দেয় দ্যাট পাবলিকেশন যে মডেলটা ছিল প্রথমে আমাদের অ্যাডমিন, সুপার অ্যাডমিন যে মডেলটা ছিল ওইখানে কি চেকটা করবে? না, চেক করবে এখান থেকে। মনে করেন যে যখন সাইন আপ করবে বাই ডিফল্ট অ্যাক্টিভেশন স্ট্যাটাস 0 হিসেবে সে ডেটাবেজে চলে যাবে। রেজিস্ট্রেশন করলো, সে লগ ইন করার চেষ্টা করতে পারবে না যতক্ষণ না অ্যাডমিন তাকে অ্যাক্টিভ করে। হোয়াইট ধরে সুপার অ্যাডমিন তো একটা মেসেজ আসবে তো যে সে এই নামে সে তার লিস্ট দেখবে, ব্লগার লিস্ট দেখবে, নিউ ব্লগার লিস্ট দেখবে, রেজিস্ট্রেশন করতে ওদের ব্লগার লিস্ট দেখবে, অথবা নিউ ব্লগার লিস্ট দেখবে, অথবা ইনঅ্যাক্টিভ ব্লগার লিস্ট দেখবে। তখন সে লিস্ট দেখে আমাদের নরমালি মানে ফর্মালি একটা মেইল পাই, মেইলে আবার ক্লিক করলে অ্যাক্টিভেশন, স্যার এটা কি সেম পাবলিকেশন স্ট্যাটাসের মতো? এটাই আপডেট করা হয়, লিংক ক্লিক করলে স্ট্যাটাসটা আপডেট করে দেয়। আমি ইমেলিং দেখাবো, ইমেলিংটা দেখাবো আরেকটু পরে। তো আমাদের ডেটাবেজে যখন কমেন্টস যাবে, আমি কি এখানে ডিসপ্লে করাতে পারি না যে লাইক এই জায়গা দিয়ে ডেটাবেজ থেকে তুলে এনে ব্লগের আইডি ধরে আমি কিন্তু ডিসপ্লেও করে দিতে পারি। আমি কিন্তু চাইলে প্রচুর কাজ দিতে পারি যাতে আপনারা 24 ঘন্টা কাজ করেন। হাতে কিন্তু আমার অপশন আছে অলরেডি 3-4টা জমে গেছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যালকুলেটর, আনলিঙ্ক দিয়ে ছবি সাইজ, আবার এখন একটা রেজিস্ট্রেশন। আচ্ছা, আনলিঙ্ক করে ওইটা শনিবারে যাবে, জাভাস্ক্রিপ্টের ক্যালকুলেটর ওইটাও শনিবারে যাবে। আমি কাজ কিছু কমাই দিচ্ছি, যেটা করতে হবে করে আনতে হবে, আদারওয়াইজ ব্লগের ক্লাস আরো 2-1টা বেড়ে যাবে। সেক্ষেত্রে হ্যাম্পার্ড হবে কোথায়? ই-কমার্সে। তো এখানে যেটা হতে হবে, ক্লায়েন্ট এন্ডে রেজিস্ট্রেশন করবে ব্লগার এবং লগ ইন করবে ব্লগার, এটা হতেই হবে, এটা মাস্ট। রেজিস্ট্রেশন করবে ব্লগার এবং লগ ইন করবে ব্লগার। বাট লগ ইন করবে কখন? এখানে এসে আপনি নিউ বা ব্লগার নামে একটা লিস্ট করবেন, লাইক ইউজার না বলে এটা হবে কি ব্লগার। হ্যাঁ, অ্যাডমিনও কিন্তু চাইলে ব্লগার অ্যাড করতে পারবে, আবার ম্যানেজ ইউজার বা ম্যানেজ ব্লগারও করতে পারবে। ম্যানেজ ব্লগার বললে সবগুলো ব্লগারকে দেখা যাবে, সে যখন অ্যাক্টিভ করবে দেন ওই ব্লগার লগ ইন করতে পারবে। অ্যাক্টিভ না করলে ওই ব্লগার লগ ইন করতে পারবে না। সে রেজিস্টার্ড বাট সে লগ ইন করতে পারছে না, রাইট? এটা হচ্ছে ফার্স্ট জব। সেকেন্ড জব হচ্ছে যখন এই পার্টিকুলার ব্লগের কমেন্টসের উপর ক্লিক করব, ওই ব্লগের কমেন্টসগুলো টেবিল গ্রিড আকারে দেখাবে।
এবং ওখান থেকে আমি পাবলিশ আনপাবলিশ মিনিমাম যেন করতে পারি। এডিট ডিলিট আপনারা পরে করে নিতে পারবেন, বাট পাবলিশ আনপাবলিশ করলে ওই ব্লগের কমেন্টসগুলো এখানে পাবলিশ করার ব্যবস্থা করতে হবে। দুইটা কাজ 2-4 ঘন্টায় যথেষ্ট। 4 ঘন্টা যথেষ্ট। স্যার ওই ব্লগের যে পাসওয়ার্ডটা দিবেন, হ্যাঁ এই পাসওয়ার্ড কি ইউজ করবে নাকি অন্য পাসওয়ার্ড কোনো? না, ওই তার নিজেরটা ইউজ করবে। এরকম কিছু করা যায় না যে অ্যাডমিন একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে দিবেন, দরকার কি? আদারওয়াইজ Admin কেন দিয়ে দিবে? ওটা কেন? পরবর্তীতে সে চেঞ্জ করতে পারবে ব্লগের। এই 2 দিন স্টেপ বানানোর দরকার কি? আপনি ওটা করতেই পারেন সিকিউরিটির জন্য। ওটা আপনি নিজেরটা দিলেও তো ক্ষতি নেই, কারণ আমরা MD5 করেই রাখছি, সিকিউর করেই রাখছি। পাসওয়ার্ডটা কি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেক করব? ভেরিফাই পাসওয়ার্ড যে দেখেন টেক্সট কপি করে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন লগইনের সময়। কারণ ওই একই লজিক কিন্তু। তো আমি কিছু কাজ কিন্তু পরে নিয়ে গিয়েছি, এটা কিন্তু ভুলে যাবেন না, আমার মনে থাকবে। আর একটু এগিয়ে আনলাম কি ক্লায়েন্ট এন্ড সাইন আপ। আপনাদের একটু প্রবলেম হচ্ছে যে মডারেশনের বিষয়টা, যে এরা যদি ব্লগ লিখে তাহলে কিভাবে মডারেট হবে, হ্যাঁ এটা দেখাতে পারবো। আর কমেন্টস ম্যানেজ করলে ওই দিন আমি কমেন্টসগুলো ডিসপ্লে করে দেখাতে পারবো। এবং ব্লগার লগ ইন করলে ব্লগাররা যদি ব্লগ লিখে তাদের ব্লগগুলো কিভাবে সে মডারেট করবে সেই বিষয়টাও দেখানো যায়। বহু সিমিলার এত কিছু করতে বলে তো ডিসপ্লে আমরাই করতে পারবো। আমি তো ওদিকে যাওয়ারই চেষ্টা করছি, আপনি বলছেন 40 ক্লাসের পরে আমরা সব পারবো। নিজে থেকে করার চেষ্টা করছি। স্যার এগুলো করবো, শুধু পারমিশন গুলো ব্লগের ডাবল লেয়ার ব্লগে অ্যাডমিনের রেজিস্ট্রেশন ফর্মের ফিল্ডগুলো এটাই প্রবলেম। ফিল্ডগুলো লিখে নেন, ব্লগার রেজিস্ট্রেশন ফর্মের ফিল্ডগুলো লিখে নেন। হ্যাঁ, স্যার বলেন। আরেকটা কন্ট্রোলার বানাবেন, ব্লগার সাইন আপ, ব্লগার আর ব্লগার অ্যাডমিন। হ্যাঁ, সাইন আপটা হবে ব্লগার কন্ট্রোলার দিয়ে, লগ ইন হবে ব্লগার কন্ট্রোলার দিয়ে, বাট ব্লগার যখন লগ ইন করবে তখন ব্লগার অ্যাডমিন কন্ট্রোলারের মাধ্যমে তার এরিয়াটা ম্যানেজ করব। ব্লগার টেবিলের ফিল্ডগুলো বলে দেই, তাহলে ফর্ম ফিল্ডগুলো পেয়ে যাবেন, তাই না? ব্লগার আইডি, আগে তো স্যার একটা ব্লগ ফার্স্ট নেম লাস্ট নেম, ওটা ব্লগ আইডি, এটা ব্লগার। ব্লগার আইডি, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার অ্যাড্রেস, অবশ্যই ইমেলের পর পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড। এস দিয়ে দিবেন ব্লগারের এজ করতে। দেন এজ দেন, ডেট অফ বার্থ এজ দেবেন না, ডেট অফ বার্থ দেন, মোবাইল পরে সিটি সিটি, কান্ট্রি, জিপ কোড। আচ্ছা, যখন আপনি ডেট অফ বার্থ দিচ্ছেন তখন জেন্ডারও অ্যাড করে দেবেন, ঠিক আছে? জেন্ডার অ্যাড করবেন, এটা অ্যাড্রেসের পর ডেট অফ বার্থ আর জেন্ডার, তারপরে সিটি, কান্ট্রি, জিপ কোড। ইমেজ স্যার, হ্যাঁ ইমেজ অ্যাড্রেসের হ্যাঁ, প্রোফাইল ইমেজও দিতে পারেন, টোটালি বের হবে। মোবাইল নাম্বারের পরে অ্যাড্রেস প্রোফাইল ইমেজও দেবেন। হ্যাঁ, সিটির উপরে ইমেজ আপলোড করবে সে। যত বড় করতেছে তত করতেছে। স্যার তো বলছে না এটা তো ও বড় করতেছে আমাদের। আচ্ছা, আমরা যদি এত কিছু না করতে পারি আমাদের ক্লাসগুলো অনর্থক বাড়তেছে, আমাদের ই-কমার্সের ক্লাস কমে যাচ্ছে, এটা বুঝতে না না, না। এটা তো একদম আপনি এত কিছু এখানে জাস্ট ব্লগারের নাম দিয়ে শুধু পাসওয়ার্ড দিয়ে আমাদের পারমিশন দেখা দরকার। একটা সেট এগুলো তুমি নিজের প্রজেক্টে করো। জি স্যার। টেবিল আলাদা করে বানাবেন, ফর্ম বানাবেন, রেজিস্ট্রেশন হবে। আচ্ছা, আমি রুলস বলে দেই, কন্ট্রোলার রুলস। যখনই সাইন আপ লিংকে ক্লিক করবেন, কন্ট্রোলার হবে ব্লগার কন্ট্রোলার, ঠিক আছে? ব্লগার কন্ট্রোলারের সাইন আপ, ভিউ সাইন আপ ফাংশনের মাধ্যমে সাইন আপ ফর্মটা ডিসপ্লে করবে। রেজিস্ট্রেশন যখন কমপ্লিট করবে অথবা সেভ ব্লগার, এভাবে একটা ফাংশন হবে কোথায়? ব্লগার কন্ট্রোলারে। লগ ইন যখন করতে যাবেন তখন ব্লগারেই কি লগ ইন চেক হবে, বাট লগ ইন হয়ে গেলে ব্লগার অ্যাডমিন নামে কন্ট্রোলারে সে লগ ইন করবে। যেমন আমরা
অ্যাডমিন লগইন করে লগইন পেয়েছিলাম আর লগইন করার পর সুপার অ্যাডমিনে ঢুকেছিলাম, মনে আছে? দুইটা কিন্তু আলাদা কন্ট্রোলার। ব্লগার কন্ট্রোলার আর একটা হচ্ছে ব্লগার অ্যাডমিন কন্ট্রোলার। ড্যাশবোর্ডটা কি হবে ব্লগারের জন্য? ওইটাই ব্লগার ড্যাশবোর্ডই। সেম রাখেন ব্লগার অ্যাডমিনটাই কি ওখানে তার ড্যাশবোর্ডটা। যেটা আমরা সুপার মানে সুপার অ্যাডমিনের তো অনেক কিছু সে দেখতে পাবে না, লাইক আপনার না না, আমি তো সুপার অ্যাডমিনের দিকে যাচ্ছি না, তাকে এই ডিজাইনের মধ্যেই রাখছি, তাকে ক্লায়েন্ট ডিজাইনের মধ্যেই রাখবো, তাহলে সুপার অ্যাডমিনে নিবই না, মানে ফ্রন্ট এন্ডের মধ্যে ফ্রন্ট এন্ডের মধ্যেই থাকবে। আপনি দেখবেন সকল ব্লগ সাইটে ব্লগাররা ফ্রন্ট এন্ডেই ড্যাশবোর্ড পায়। কন্ট্রোলার এখানে দুইটা করতে হবে, দুইটা কন্ট্রোলার, নতুন কন্ট্রোলার আসবে, একটা হচ্ছে ব্লগার আর একটা হচ্ছে ব্লগ